ত্রিকোণমিতি। আচ্ছা, ত্রিকোণমিতি যেখান থেকে মানে এলো, আর সেই ব্যাপারটা নিয়ে পড়ার জন্য একটা জিনিস আগে জানা দরকার, সেটা হচ্ছে খুব সিম্পল একটা ব্যাপার। ধরা যাক আমি বললাম যে এই যে এখানে এটা হচ্ছে আমার একটা পাসপোর্ট সাইজের ছবি, এটা হলো আমার একটা পাসপোর্ট সাইজের ছবি, আর এইটা আমারই একটা স্ট্যাম্প সাইজের ছবি। এখন কোয়েশ্চেন হচ্ছে যে যখন আমরা এরকম একটা স্ট্যাম্প সাইজের ছবি আর একটা পাসপোর্ট সাইজের ছবি পাশাপাশি দেখি, দুজনকে আলাদা মানুষ মনে হয়? আলাদা মানুষ কিন্তু মনে হয় না, মনে হয় যে দুজনই একই মানুষ। এই যে একই মানুষ মনে হওয়াটা, দুজনের চেহারা একদম একই মনে হওয়াটা, এটা কেন? খেয়াল করে দেখো যে এখানে এটা যত বড় চেহারা, মানে এই মুখটা যত বড় যে সাইজের, এটা কিন্তু এক্স্যাক্ট সেই সাইজের না, এটা ছোট সাইজ, ছোট, এবং সেটা আমার অ্যাকচুয়াল মুখের সাইজেরও সমান না। তাহলে সাইজের সমান না হলেও আমরা কিভাবে বুঝলাম যে দুইটা ছবি একই মানুষের ছবি? ম্যাথমেটিক্স কিভাবে চিন্তা করে ব্যাপারটাকে? ম্যাথমেটিক্স বলে যে ওকে, দুইটা ছবি একই ছবি, দুজন দেখতে একই রকম, এটার ম্যাথমেটিক্যাল বেস হচ্ছে, তার মানে দুইটা একেবারে একই রকম হওয়ার মানে হচ্ছে এখানে অনুপাত সমান। কিসের অনুপাত? আমি যদি ওই একই পাসপোর্ট সাইজ ছবি, যেটা পাসপোর্ট সাইজ আর স্ট্যাম্প সাইজের ছবি যদি সেম হয়, তাহলে সেই একই ছবিটার নাককে আমি যদি নাকের দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, আমি যদি চোখকে এই বাম চোখের দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, আমি যদি এই পুরো মুখটাকে এই মুখের চেহারা দিয়ে ভাগ করি, তাহলে সবসময় এই ভাগফলগুলো সেম থাকবে, অর্থাৎ অনুপাত সেম থাকবে। অর্থাৎ দুটো জিনিস দেখতে একই হওয়া, তার মানে সেখানে অনুপাতের একটা ব্যাপার আছে, যে অনুপাত সমান। দেখতে একই হওয়া মানে হচ্ছে দেখতে হুবহু একই, এটার মানে তাহলে অনুপাতগুলো সমান, বাহুগুলার কিংবা দৈর্ঘ্যগুলোর অনুপাত সমান। যেরকম এই কথাটাকে আমরা সুন্দর করে একটা উপপাদ্যের মাধ্যমে পড়ছিলাম, এটা এরকম যে দুইটা সদৃশ ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান হয়। এই দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়, তাহলে এই বাহুকে যদি এই বাহু দিয়ে ভাগ করা যায়, এই বাহুকে এই বাহু দিয়ে ভাগ করা যায়, এবং এই বাহুকে যদি এই বাহু দিয়ে ভাগ করা যায়, তাহলে সব ক্ষেত্রেই দেখা যাবে যে বাহুগুলোর অনুপাত সেম থাকে। এটা আমরা পড়েছিলাম সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে। এখন শব্দটাকে আমি আরেকবার পড়ে শোনাচ্ছি। সদৃশ ত্রিভুজ, সদৃশ মানে কি? সদৃশ মানে হচ্ছে দেখতে একই। দেখতে একই হলেই সেগুলার অনুপাত সমান থাকে। এটা শুধু সদৃশ ত্রিভুজের জন্য সত্যি তাই না, এটা যে কোনো কিছুর জন্য সত্যি। যদি এরকম একটা এইরকম চেহারার একটা কিছু হতো, আর আরেকটা যদি এরকম, যেটা দেখতে একদম একই রকম এরকমও হতো একটা, তাহলে এটাকে আমি যদি এই লেন্থকে যদি এই লেন্থ দিয়ে ভাগ করতাম, এই লেন্থকে যদি এই লেন্থ দিয়ে ভাগ করতাম, সব ক্ষেত্রে ভাগফল সেম আসতো। অর্থাৎ এটা শুধুমাত্র যে ত্রিভুজের ক্ষেত্রে সত্যি তা না, সদৃশ যে কোনো ফিগার, যে কোনো এই 2 ডাইমেনশনাল ফিগার আসলে বলতে গেলে, তাদের অনুপাতগুলো সবসময় সেম থাকে। এটা যখন আমরা জানলাম, তখন এইবার খেয়াল করা যাক যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম। সমকোণী ত্রিভুজ, দুইটা যদি ত্রিভুজ সমকোণী হয়, তাহলে অলরেডি আমরা শিওর যে তাদের মধ্যে একটা জিনিস সেম। দুইটা ত্রিভুজ দেখতে একই হওয়ার মানে আসলে খুব সিম্পল কথা, তাদের অ্যাঙ্গেলগুলো সমান। দেখতে একই হওয়া মানে অ্যাঙ্গেলগুলো সমান। এখন যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে অলরেডি আমরা একটা কোণ সম্পর্কে শিওর যে তাদের দুজনই সমকোণ আছে, একটা অ্যাঙ্গেল বোঝা গেল। এখন আর একটা অ্যাঙ্গেল যদি সেম হয়, তাহলেই বলা যায় দুইটা সদৃশ। কারণ হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি তো 180 ডিগ্রি। তার মানে যদি যে কোনো দুইটা কোণ সমান হয়ে যায়, তার মানে বাকি কোণটা অটোমেটিক্যালি সমান হবেই 180 ডিগ্রি মিলাতে হলেই। তার মানে এখন আর যদি একটা অ্যাঙ্গেল সমান হয়ে যায়, জাস্ট ধরা যাক এই অ্যাঙ্গেলটা সমান হয়ে গেছে, এটা তো আগে থেকে সমান ছিল, তাহলে বাকি অ্যাঙ্গেলটাও সমান হতে বাধ্য, এবং আমরা বলতে পারবো যে এই দুইটা ত্রিভুজ এরা সদৃশ। অর্থাৎ দুইটা সমকোণী ত্রিভুজ সদৃশ হবে কিনা সেটা ডিপেন্ড করে আর জাস্ট একটা কোণের উপরে, আর একটা কোণ সমান হলে সেটা হয়ে যাবে। তাহলে আমরা আরেকবার কথাটা বলছি, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ, যে দুইটা সমকোণী ত্রিভুজ সদৃশ হবে কিনা এটা ডিপেন্ড করে জাস্ট একটা মাত্র অ্যাঙ্গেলের উপরে। ধরা যাক এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তার মানে এই দুটো যেহেতু অ্যাঙ্গেল সেম, তাহলে এই দুটো সমকোণী ত্রিভুজ হবে সদৃশ। এবং সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত সমান থাকে। আচ্ছা, তার মানে এ বি সি, এটাকে যদি এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ বলি, বাহুগুলোর অনুপাত যেহেতু সমান থাকে, তাহলে আমি শিওর বলতে পারবো যে আমি যদি এই বড় এ বিকে যদি এ ড্যাশ বি ড্যাশ দিয়ে ভাগ করি, আর আমি যদি এই বিসিকে বি ড্যাশ সি ড্যাশ দিয়ে ভাগ করি, তাহলে এই জিনিসটা সেম থাকবে। এটা থেকে আরেকটা ব্যাপার বলা যায়, তার মানে হচ্ছে এবি বাই বিসি এটা ইকুয়াল টু এ ড্যাশ বি ড্যাশ বাই বি ড্যাশ সি ড্যাশ। আমি যেটা করলাম জাস্ট এটা ম্যাথমেটিক্যালি খুব সিম্পল কথা, যে আমি এই পাশে একান্তর করে ফেললাম, বাট যেটা পাওয়া গেল সেই কথাটা আরো ভ্যালুয়েবল আসলে। এটা মানে হচ্ছে যে তার মানে একটা সমকোণী ত্রিভুজে যদি দুইটা কোণ সমান থাকে, তাহলে ওই ত্রিভুজগুলা দেখো এই এ বি আর বিসি অনুপাত এই ত্রিভুজেও যা হবে, এই ত্রিভুজেও এ ড্যাশ বি ড্যাশ আর বি ড্যাশ সি ড্যাশ এদের অনুপাতটা কিন্তু সেম থাকতেছে। তার মানে কোণ যদি সমান হয়ে যায়, তখন এদের নিজেদের মধ্যে বাহুগুলোর অনুপাত সব জায়গাতে সেম। অর্থাৎ আমি যদি জাস্ট খালি কোণটা কোনো মতে জানি,
কোণ জানলেই বলতে পারবো যে এই দুটার অনুপাত কত হবে, কারণ এটা কত বড় ত্রিভুজ তার উপর জিনিসটা ডিপেন্ড করতেছে না। এটা যদি আরো বড় ত্রিভুজ হতো, এত বড় ত্রিভুজ হতো, তখন এই বাহু আর এই বাহুর অনুপাতটা সমানই থাকতো। অর্থাৎ এই পুরো জিনিসটা এই অনুপাত এটা সমান থাকবে কিনা এটা ডিপেন্ড করে জাস্ট একটা মাত্র অ্যাঙ্গেলের উপরে। তার মানে এই অনুপাতটা অ্যাঙ্গেলের একটা ফাংশন, অ্যাঙ্গেলের সাথে সাথে এই অনুপাতটা আসলে চেঞ্জ হয়, এই অ্যাঙ্গেলটার উপরে জিনিসটা ডিপেন্ড করে। তাহলে যেহেতু এইটা আমরা শুধুমাত্র অতিভুজ, আর এটা আমি যদি ভূমি বলি মানে এই সংলগ্ন বাহুটা, এর জন্য যেহেতু সত্যি, তার মানে বাকিগুলোর জন্য আসলে আলটিমেটলি সত্যি হবেই, বাকিগুলো তো আলাদা কোনো ব্যাপার না। সো এই এবি আর এসির জন্য এটা সত্যি হবে। আমি বিসি বাই এবি এটা ইকুয়াল টু অবশ্যই বি ড্যাশ সি ড্যাশ বাই এ ড্যাশ বি ড্যাশ এটাও হবে। তার মানে এই অনুপাতগুলা এগুলো সবমাত্র ডিপেন্ড করতেছে একটা মাত্র অ্যাঙ্গেলের উপরে। আমরা এই জিনিসটাই যখন ফিল করলাম তখন জাস্ট এটাকে এভাবে বললাম যে ঠিক আছে, তাহলে অনুপাতগুলা এটা অ্যাঙ্গেলের একটা ফাংশন। এখন কত রকম অনুপাত হতে পারে সেটা অনুসারে আমরা এক একটা ফাংশনের নামকরণ করলাম। এ বি সি, এখানে দুইটা করে কত রকম অনুপাত পাওয়া যেতে পারে। আমি এটা পাবো যে ওকে এ বি বাই এসি একটা হবে, এ বি বাই বিসি একটা হবে, এমন করে এসি বাই বিসি একটা পাওয়া যাবে, আবার এদের উল্টাগুলো পাওয়া যাবে। অর্থাৎ এসি বাই এবি একটা পাওয়া যাবে, বিসি বাই এবি একটা পাওয়া যাবে, আবার বিসি বাই এসিও একটা পাওয়া যাবে। এদের প্রত্যেককে আমরা এক একটা নাম দিয়েছি। আমরা বলেছি যে ওকে এবি বাই এসি যেটা, সেটা এটা হচ্ছে, আমি যদি বলি এটাকে অতিভুজ, আমরা ধরছি শুধুমাত্র এই একটা অ্যাঙ্গেলের উপরে, আমরা শুধুমাত্র বললাম যে এটা একটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, সো এটা হচ্ছে থেটা, এবি বাই এসি। এটাকে তখন এই থেটা যদি থেটা হয়, আমরা এই কোণের বিপরীতটাকে বলে লম্ব, দেন এটা বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে এবি বাই এসি এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, এটার মানে হলো কোসেক থেটা। এমন করে প্রত্যেকটার একটা নাম দেওয়া হয়েছে, একটা কোসেক, একটা সাইন, একটা কজ, এমন করে ট্যান, কট, এগুলো সব কিছু আছে। এখন যেই ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার মানে এরা অ্যাঙ্গেলের একটা ফাংশন। তার মানে আমি জাস্ট অ্যাঙ্গেলটা জানলেই বলে দিতে পারবো এই ত্রিভুজটা কিরকম দেখতে। একটা সমকোণী ত্রিভুজে আমি যদি একটা অ্যাঙ্গেল জানি তাহলে এটা দেখতে এক্স্যাক্টলি কিরকম, মানে কোন বাহুগুলোর অনুপাতগুলো কিরকম হবে সেগুলো সম্পর্কে আমি জানি। যেমন আমি যদি জানি একটা অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, সাইন 30 ডিগ্রি আমাকে কি বলে, সাইন 30 ডিগ্রি বলে এটা হচ্ছে হাফ। এর মানে হলো সেই ত্রিভুজে লম্ব আর অতিভুজের অনুপাতটা আমি জানি, লম্ব অবশ্যই অতিভুজের অর্ধেক হবে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। তার মানে এই একটা অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, আমি শিওর 30 ডিগ্রি হলে এইটা এই পুরোটার অর্ধেক হবে। হ্যাঁ, এই অংশটার অর্ধেক হবে, এটা হবেই। আমরা একটুকু দুম করে বলে ফেলতে পারি, কারণ অনুপাতটা আমাদের জানা আছে। এটা যত বড় ত্রিভুজ হোক না কেন, এটা যদি সাইন 30 ডিগ্রি হয় তাহলে সবসময় এটার অর্ধেক হবে এই লম্বটা। আচ্ছা, দেন এখন এই পর্যন্ত তো ভালোই ছিল। সো আমরা যখন এই থেটাগুলো দিয়ে সংজ্ঞায়িত করলাম সাইন থেটা, এই পর্যন্ত খুবই সুন্দর ছিল, লম্ব বাই অতিভুজ। এটা এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা তখনই সত্যি যখন থেটাটার মান একটা সূক্ষ্ম কোণ। এই পর্যন্ত ভালোই ছিল। সমস্যা হচ্ছে যে দুনিয়াতে তো আর শুধুমাত্র সূক্ষ্ম কোণই নাই, অনেক রকম কোণ আছে। এবং যখন ত্রিকোণমিতিকভাবে আমি চিন্তা করছি তখন কোণ আসলে বহু রকম, মানে কোণ অনেক হতে পারে, মানে এটা অসীম হতে পারে। মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত সব রকম কোণ আসলে এখানে পাওয়া যেতে পারে। যেরকম আমি যদি এরকম করে বলি যে এটা একটা পোল, খুঁটি বা একটা বিন্দু, আর এটা একটা রেখা, এই রেখাটা স্থির রেখা। এটাকে কেন্দ্র করে, এই পোলটাকে কেন্দ্র করে আরেকটা রেখা আছে যেটা ঘুরতে পারে, একটা ঘূর্ণায়মান রেখা। এটা তো ফিক্সড, এর থেকে এটা যখন ঘুরতে পারে। আচ্ছা, ঘুরলে এই যে ডিফ্লেকশনটা কতটুকু পরিমাণে সরে গেল, এটা মেজার করার নিয়মকে আমরা বলি কোণ, যে এগুলো হচ্ছে এক একটা অ্যাঙ্গেল, এর মেজারমেন্টটাকে। আচ্ছা, মানে আসলে কোণ বলতে এই জিনিসটাকে বোঝায়, আর কোণের পরিমাপ হচ্ছে মেজারমেন্টের, মানে অ্যাঙ্গেল অফ মেজারমেন্ট বলে, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল এরা বলতে পারে। আচ্ছা, এখানে এখন আমরা দেখি যে তাহলে এটা যদি একটা অ্যাঙ্গেল হয় থেটা, এটাকে আমরা বলি পজিটিভ কোণ, কারণ এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরেছে। আচ্ছা, ঠিক একইভাবে যদি ঘড়ি কাঁটার দিকের দিকে যায় তাহলে আমরা এটা বলি নেগেটিভ কোণ। আচ্ছা, এটারও আসলে কারণটা অনেক, এগুলো সবই আসলে কনভেনশন। আচ্ছা, ম্যাথমেটিক্সে কনভেনশন জিনিসটা আমরা অনেক ব্যবহার করি, বা রীতি, এটা একটু বলে ফেলা যায়। কনভেনশন জিনিসটা আসলে বলতে কি বোঝায়, মেনলি আইডিয়াটা খুব সিম্পল। ধরা যাক এটা একটা বাস্তব সংখ্যা রেখা, এদিকে 1 2 3 4 এমন করে করে প্লাস ইনফিনিটি পর্যন্ত আছে, এদিকে -1 -2 -3 এমন করে করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আছে। কেউ যদি এইদিকে পজিটিভ না চিন্তা করে এইদিকে নেগেটিভ চিন্তা করতো, আমাদের হিসাবের দুনিয়ায় যে বিশাল বড় কোনো একটা ঝামেলা হয়ে যেত তা না, সবই ঠিক থাকতো। আসলে এমন কোনো বড় এখানে চেঞ্জ হতো না। আমি যদি ওইদিকে ধরে নিতাম, ওই দিকটাকে পজিটিভ ধরে নিতাম, মানে ওইদিকে নেগেটিভ ধরতেই হবে, এদিকে নেগেটিভ ওইদিকে পজিটিভ ধরতেই হবে, এরকম কোনো ব্যাপার ছিল না। কিন্তু সমস্যা হচ্ছে যে এক দেশের ম্যাথমেটিশিয়ান, একজন ম্যাথমেটিশিয়ান এদিকে পজিটিভ ধরলো, এদিকে নেগেটিভ ধরলো, আরেকজন ধরলো এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ। এমন করলে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের একটা সৃষ্টি হয়। এই জন্য ম্যাথমেটিশিয়ানরা সবাই মিলে একসাথে মিলে ঠিক করলো যে ওকে আসো, আজ থেকে আমরা সবাই মিলে বলি
যে এই দিকটাকে আমরা সবাই পজিটিভ ধরবো, এদিকে সবাই নেগেটিভ ধরবো। এরকম করে যখন সবাই একসাথে মিলে আমরা ঠিক করে নিই, এগুলোকে বলে এক একটা কনভেনশন বা এক একটা রীতি, যে আমরা সবাই মিলে একটা জিনিস ঠিক করে নিলাম যে আজ থেকে আমরা এটা মেনে চলবো। মানে এক একজন এক একটা জিনিস করবে তা না। আমরা জেনেভা কনভেনশনের হয়তো নাম জানি অনেকে। জেনেভা কনভেনশন ছিল যে যুদ্ধাপরাধী বা যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করা হবে, সবাই একসাথে মিলে নিলাম যে ওকে আজ থেকে আমরা কোনো যুদ্ধবন্দীর উপর অযথা অত্যাচার করবো না, বেশি অত্যাচার করবো না। এই টাইপের একটা ব্যাপার সবাই মিলে একসাথে মেনে নেওয়া। তো তেমনভাবে আমরা মেনে নিয়েছি যে এই দিকটা পজিটিভ, ঠিক একইভাবে এই দিকটাকে আমরা ধরে নিয়েছি পজিটিভ আর এই দিকটাকে নেগেটিভ। যখন উপরে নিচে এই বরাবর অক্ষ নিয়ে আমরা চিন্তা করি, আমরা ধরি উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, আর ডানে ধরি পজিটিভ, বামে ধরি নেগেটিভ। এখন খুব সিম্পল কথা আসলে, তার মানে আসলে এই জায়গায় এই ঘরে আমি যদি চিন্তা করি এটা একটা ঘর, সাপোজ আমাদের এখানে যে ঘরটা আছে এটাই চিন্তা করতে পারি, এই পাশে একটা দেয়াল আছে আর নিচে হচ্ছে মেঝে। তাহলে এই ঘরের মধ্যে বাস্তব অংশ যেখানে আসলে সত্যি দেখা যাচ্ছে, আমরা আসলে আছি এরকম একটা জায়গায়। এইটা ধরা যাক সেই বোর্ডটা, আমাদের যে বোর্ডে আমি লিখছি এই বোর্ডটা এরকম জায়গা আছে। এই যে আমি লিখছি এখানে, এই যে এইখানে আমি বসে বসে লিখতেছি, এই যে ধরা যাক এটা হচ্ছে আমি বোর্ডে লিখতেছি, এটা হচ্ছে ঘরের এই পাশের দেয়ালটা আর নিচে এটা হচ্ছে মেঝে। তো এখন কথা হচ্ছে যে এই জায়গাটায় আসলে শুধুমাত্র দেখা যাচ্ছে, এই দেয়ালটা ওই পারে কি আছে সেটা আমরা নর্মালি দেখতে পারি না। যদি দেয়ালটা স্বচ্ছ আমি ধরে নিচ্ছি না, মানে এটা স্বচ্ছ না, এটা দেখা যাচ্ছে না, এই টাইপের কিছুটা ভাবো, তাহলে এটা একটা দেয়াল আর নিচে একটা মেঝে আছে। তাহলে এই জায়গাটাই আসলে সত্যি সত্যি আছে এরকম একটা ব্যাপার। তাহলে এখন চিন্তা করো যে ঘূর্ণায়মান রেখাটা আছে, সেই ঘূর্ণায়মান রেখাটা যদি ঘড়ি কাঁটার দিকে যায় তাহলে যে অঞ্চলে যায়, আর ঘড়ি কাঁটার বিপরীতে গেলে যে অঞ্চলে যায়, তার মধ্যে কোন অঞ্চলে গেলে আমরা সত্যি সত্যি একটা জায়গায় পাবো, মানে যেখানে সত্যি সত্যি দেখা যাচ্ছে। ঘড়ি কাঁটার বিপরীতে গেলে মোটামুটি একটা সত্যি সত্যি পাওয়া যাচ্ছে এই টাইপের কোনো একটা জায়গায়। এটা আসলে আমাদের কনভেনশনটা থেকে আসছে যে আমরা বলছিলাম এইদিকে পজিটিভ আর উপরে পজিটিভ, এই জন্য এই জায়গাটা হচ্ছে পজিটিভের এলাকা। এই পজিটিভের এলাকায় তুমি যদি ঢুকতে চাও তাহলে তোমাকে ঘড়ি কাঁটার বিপরীত দিক দিয়ে যেতে হবে। এই জন্য ঘড়ি কাঁটার বিপরীত দিকটাকে আমরা ন্যাচারালি পজিটিভ ধরে নিই। আচ্ছা, এই কনভেনশনটার সাথে আরো অনেকগুলো কনভেনশন একসাথে জড়িত। এই যে ঘড়ি কাঁটার বিপরীতে ধরলে পজিটিভ, এর সাথে আরেকটা জড়িত হচ্ছে, তোমরা ভেক্টরের ক্রস গুণনের কথা অনেকে জানো, ভেক্টরের গুণনের ক্ষেত্রে ক্রস গুণন করা হয়। আচ্ছা, ভেক্টরে যখন ক্রস গুণন করা হয় তখনও এই যে আমরা বলি এটা যদি এ আর এটা যদি বি হয়, ভেক্টরের ক্রস গুণন করলে আসলে কি পাওয়া যায়? আসলে ক্রস গুণন করলে পাওয়া যায় একটা ক্ষেত্রফল, এরিয়া পাওয়া যায়। এখন খুব সিম্পল প্রশ্ন হচ্ছে, আমি যদি বলি যে ওকে এ আর বি দিয়ে মিললে এরকম একটা সামান্তরিকের আসলে ক্ষেত্রফল পাওয়া যায়, এ ক্রস বি করলে যেটা পাওয়া যায় একটা সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে সামান্তরিকের দিক কোন দিকে? এই যে দুইটা ভেক্টর এরা যেই তলের উপরে আছে, এই যে সামান্তরিকটা সেই তলটা কোন দিকে তাকায় আছে এটা আইডিয়া করো তো। আমি যখন এরকম করে ধরে একটা আয়না, ধরে একটা আয়নাটা কোন দিকে আছে বলি, ওই যে হ্যাঁ ওই দিকে আয়নাটা ধরে আছে তুমি। ওকে, আমি যখন এরকম করে ধরলাম, এখন আমরা বলি আয়নাটা ওই দিকে ধরে আছে। দেখো বারবার আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এই আয়নার উপরে লম্ব বরাবর একটা দিক চিন্তা করতেছি। এটা কিন্তু খুবই সুন্দর একটা কথা যে আয়না এরকম করে ধরার মানে আমি দিক যখন দেখাচ্ছি তখন দিকটা হচ্ছে তলের উপর লম্ব বরাবর। সবসময় ক্ষেত্রফল ভেক্টর যেটা হয় তার দিকটা হয়, বা তল ভেক্টর সেই দিকটা হয় তলের উপরে লম্ব বরাবর। আচ্ছা, তো তার মানে আমি যদি এরকম একটা দিক দেখাই তাহলে বুঝি যে ওকে তলটা এরকম একটা জায়গায় আছে, এর উপর লম্ব বরাবর একটা জায়গায় আছে। একটা ভেক্টর দেখালে তল বোঝা যায়। তাহলে এই জিনিসটা আসলে এখানে আমরা করি যে দেখো নর্মালি এই বোর্ডটা কোন দিকে তাকায় আছে বলে মনে হচ্ছে এই বাইরের দিকে, এই দিকে তাকায় আছে। এখন এটা না বলে এটা তো তল একটা, জাস্ট তল, এই তলটা এই দিকে তাকায় আছে নাকি পেছন দিকে তাকায় আছে এটা কিন্তু খুব সহজে বলা যায় না। যদি আয়নাটা দুই পাশেই থাকতো, ধরা যাক মাঝখানে কোনো একটা জায়গায় পাড়া লাগানো আছে, দুই পাশেই আয়না, তখন এরকম করে ধরলে আয়না কোন দিকে তাকায় আছে আমরা কিভাবে বলবো? একদল বলবে যে হ্যাঁ ওইদিকে তাকায়, আর দল বলবে এইদিকে তাকায়। অর্থাৎ এই লম্বটা কিন্তু ওইদিকেও হতে পারে, ভেতর দিকেও হতে পারে, দুই দিকে। এখানে একটা ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। সেই সময়ে নর্মাল কোনটা মনে হয়, মানে খুব স্বাভাবিকভাবে কোনটা মনে হয় যে এই বোর্ডটা কোন দিকে তাকায় আছে, পেছন দিকে? এটা কিন্তু মনে হয় না, মনে হয় যে সামনের দিকে। এই মনে হওয়াটাও এটাও আসলে আমাদের এই স্ক্রু নিয়মের রীতিটা, যে আমি যদি এখন বলি যে বি ক্রস এ, সাপোজ বি ক্রস এ, তখন দেখা যাবে আমরা যাচ্ছি ঘড়ির কাঁটার বিপরীতে। এইবার তাহলে আমরা ঠিক দিকে, পজিটিভ দিকে আমরা দিকটা চিন্তা করবো। ওকে, বি ক্রস এ করলে ঘড়ির কাঁটার বিপরীতে, এই যে ঘড়ির কাঁটার কথা বলছিলাম, ঘড়ির কাঁটার বিপরীতে গেলে পজিটিভ কোণ ধরা হয়, এখানেও এক্স্যাক্টলি তাই। ঘড়ির কাঁটার বিপরীতে যখন চিন্তা করি তখন চিন্তা করি যে ওকে তাহলে সামনের দিকে আমরা তখন কোনটাকে নেব, যে ওকে এই দিকে আবার তাকায় আছে। যদি ঘড়ির কাঁটার দিকে চিন্তা করতাম তখন নেগেটিভ জিনিসটা ভাবার চেষ্টা করতাম যে ওকে এটা তো স্বাভাবিক, মানে এইদিকে তাকায় আছে বোর্ডটা, তাহলে বোর্ড তাকায় নাই কোন দিকে? পেছন দিকে। দিক কিন্তু দুই দিকেই হতে পারে, আমরা জানি তলের দিক দুই রকম। এরকম ভাবে চিন্তা করলে এদিকে হতে পারে, এদিকে হতে পারে। তো কোনটাকে নেব এটাকে এই অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করা যায়। ঘড়ির কাঁটার বিপরীতে হলে ঠিক দিকে, অর্থাৎ আমার দিকে তাকায় আছে, ফাইন, আমি এইদিকে চিন্তা করবো। ঘড়ির কাঁটার দিকে হলে ওই দিক বরাবর চিন্তা করবো। যাই হোক, আমরা এটা নিয়ে আর না বলি। আমরা এখন বরং যেটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে আবার আমরা ত্রিকোণমিতিতে ফিরে যাচ্ছি। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এটা কখন? যদি থিটা একটা সূক্ষ্মকোণ হয়, কিন্তু কোণ তো সূক্ষ্মকোণ ছাড়া অন্য কিছু হতে পারে। তখন কি হবে? তখন এটাকে একটু নিজের মতো করে ডিফাইন করা যাক। তখন আমরা লম্ব বাই অতিভুজ বলবো, বাট তখনকার লম্ব আর তখনকার অতিভুজটা
একটু আলাদা ডাইমেনশনের হবে, আলাদা রকম হবে আসলে। আচ্ছা সেটা কিরকম? আচ্ছা আমি দুইটা কথা আগে বলে নিই যে ধরা যাক একটা বিন্দু আমাদের একটা 2 ডাইমেনশনাল স্পেসে আছে, 2-4 একটা বিন্দু, ধরো এটা হচ্ছে 2-4 বিন্দুটা। কারণ 2-4 বিন্দুটা যদি এখানে হয় তার মানে সে এদিক বরাবর 2 ঘর আছে, উপর বরাবর 4 ঘর আছে। দুইটা ব্যাপার নিয়ে আমরা এখানে কাজ করেছি, একটা হচ্ছে ডানে আর একটা হলো উপরে। আমি এই দুটো শব্দ এখন বারবার বলতে চেষ্টা করব, ডানে আর উপরে। যখনই একটা ভুজকটি আসলে লেখা হয় তখন দেখা হয় এই যে অংশটা, এই যে দেয়ালটা, এই দেয়াল থেকে কতখানি ডানে আছে, এটা কিন্তু 2 ঘর আসলে, এই দেয়াল থেকে সে 2 ঘর ডানে আছে, এবং এই মাটি থেকে কতখানি উপরে আছে। দেয়াল আর মাটি দুইটা জিনিস নিয়ে আমি বলছি, দেয়াল থেকে কতখানি ডানে আছে এবং কতটুকু উপরে আছে। ডানে উপরে, ডানে উপরে, এই দুটো শব্দ নিয়ে আমরা বারবার চিন্তা করি। এবং যখন আমরা বলি -2-4, তাহলে -2 ঘর ডানে আছে, তার মানে আমরা বুঝে যাই যে আসলে সে ডানে নাই, সে কোন দিকে আছে, বাম পাশে আছে। ওকে, তার মানে এইদিকে গেলে তখন বলি যে ওকে -2 ঘর হচ্ছে এই পাশে। আচ্ছা ভালো কথা, এই মোটামুটি একটা আইডিয়া। তাহলে আমি যখন বলি -4 পরিমাণে ডানে আছে, তখন আমরা বুঝি যে বামে আছে। -4 পরিমাণে উপরে আছে বললে নিচে বুঝি। ওকে, দেন এইটুকু যখন আমরা জানি, এবার আমি আমার মতো করে সংজ্ঞায়িত করি সাইন থিটাকে। আমার কাছে সাইন থিটা হচ্ছে ওই যে লম্বরের অতিভুজ ছিল, এটা কি আমার কাছে, এটা হচ্ছে উপরে বাই লাঠি। উপরে কি জিনিস, লাঠি কি জিনিস ব্যাখ্যা করা দরকার। ওকে, আসলে ব্যাখ্যা করি। এই পয়েন্টের চারপাশ দিয়ে এটা ঘুরতেছে, এই যে এমন করে ঘুরতেছে, এই যে এইভাবে এই পুরো এই জিনিসটা ঘুরতেছে, ঘূর্ণায়মান রেখাটা। সে যখন এতটুকু ঘুরে আসলো, এটা একটা লাঠি, এটা মনে করো একটা মাটি, এটা হচ্ছে একটা লাঠি, এই লাঠিটা ঘুরতেছে এরকম করে, লাঠির দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে না। দেখো যখন সে এরকম একটা পজিশনে গেল, তখন তার অ্যাঙ্গেল তৈরি হলো থিটা। আমি বলছি সাইন থিটা ইকুয়াল টু উপরে, উপরে মানে হচ্ছে এই এতখানি, কতখানি এই লাঠির মাথাটা, এই যে লাঠির যে মাথাটা, সেটা মাটি থেকে কতখানি উপরে আছে সেটা, এইটা হচ্ছে উপরের পরিমাণ বাই লাঠির পরিমাণ। দেখো আলটিমেটলি আমি লম্ব বাই অতিভুজ নিয়ে কাজ করেছি। এই পর্যন্ত লম্ব বাই অতিভুজ ঠিক আছে। তুমি এই প্রথম চতুর্ভাগের মধ্যে এটা লম্ব বাই অতিভুজ বললে পুরোপুরি ঠিক আছে, জাস্ট লম্ব বাই অতিভুজ। ওকে, এটা লম্ব, এটা অতিভুজ। ওকে ফাইন। সাইন থিটা তাহলে বলতে বোঝাচ্ছে লাঠি উপরে বাই লাঠি, এই কতখানি উপরে আছে বাই লাঠির দৈর্ঘ্যটা কত। লাঠির দৈর্ঘ্য এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে উপরের মানটা। আমি আরেকবার তাহলে বলার চেষ্টা করি আস্তে আস্তে। দেখো একদম শুরুতে কি হচ্ছে, একদম শুরুতে এই জায়গায় লাঠিটা পড়ে আছে, সো সে মাটির সাথে মিশে আছে। আমি এখন আছি সাইন 0-তে। সাইন 0-তে এর ভ্যালুটা 0, কারণ হচ্ছে উপরের মানটা 0। তিনটা জিনিস একসাথে দেখার চেষ্টা করো, এটা 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 এটা, আচ্ছা তিনটা চারটা হয়ে গেল। ওকে, সাইন 0 সময় উপরের মানটা হচ্ছে 0, তার মানে সাইন 0 এর মান হবে 0। দেন আস্তে আস্তে সাইনের পরিমাপ, যখন এই অ্যাঙ্গেলের পরিমাপ বাড়ছে, খেয়াল করে দেখো এই মাথাটা তত বেশি উপরের দিকে উঠে যাচ্ছে, তত তার উচ্চতা বেড়ে যাচ্ছে। উচ্চতা বেড়ে যাওয়া মানে সাইনের মানও আস্তে আস্তে বেড়ে যাওয়া। উচ্চতা বেড়ে যাচ্ছে, সাইনের মান বাড়ছে। আরো একটু উপরে উঠলাম, সাইনের মান আরো বাড়লো, আরো উপরে উঠলাম, সাইনের মান আরো বাড়লো। এমন করতে করতে যখন একদম লম্বা হয়ে গেছি, আমি একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসছি, তখন উপরে যতখানি লাঠির দৈর্ঘ্য এক্স্যাক্টলি ততখানি, উপরে যতখানি এইটাই তো লাঠির দৈর্ঘ্য, তার মানে উপরে বাই লাঠি এটার ভ্যালু হয়ে যাচ্ছে 1। এই পজিশনে গিয়ে সাইনের মান সবচেয়ে বেশি হয় 1। দেন এরপরে আমার এই সাইনের ভ্যালু কিন্তু আবার কমতে শুরু করবে, কারণ উচ্চতার মানটা কমছে। এটা খেয়াল করো, উচ্চতা এখানে যা ছিল এখানে কিন্তু উচ্চতার মান তা নাই, আস্তে আস্তে উচ্চতার মানটা কমছে। দেখো এখানে উপরের ব্যাপারটাই কিন্তু আসলে ভ্যারি করে, লাঠির মানটা তেমন ভ্যারি করে না। তার মানে আস্তে 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 মানগুলো আরেকবার এইভাবে চেঞ্জ হতে থাকবে, আস্তে আস্তে আবার কমতে থাকবে, কমতে 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 যখন তুমি 180-তে পৌঁছে গেছো, তখন এর ভ্যালু আবার 0 হয়ে গেছে। কারণ কি, কারণ উপরে কিছু নাই তো, এখানে উপরে বলে কিছু নাই। তারপরে কি হবে? ওকে, তারপরে যেটা হচ্ছে, এটার পরে সে আসলে উপরে নাই, সে নিচে চলে গেছে। আসলে সাইন 180 থেকে এর মান 0, কারণ সে একদম সমান হয়ে এসেছিল মাটির সাথে। তারপর তো উপরে তো নাই, বরং নিচে, ফলে সাইনের ভ্যালুটা নেগেটিভ হতে শুরু করবে। অর্থাৎ 180 পর থেকে এটা নেগেটিভ হতে শুরু করলো, করতে করতে এই গিয়ে এখানে গিয়ে তার নেগেটিভ সবচেয়ে বেশি হবে। এরপর আস্তে আস্তে আবার নেগেটিভ কমতে কমতে এখানে গিয়ে 0 হবে। খেয়াল করে দেখো, এই দুই ঘরে সাইন আসলেই বস্তুটা উপরে ছিল, এই দুই ঘরে বস্তুটা আসলে উপরে ছিল, এই কারণে সাইন এই দুই ঘরে পজিটিভ। সাইন এই দুইটা ঘরে নিঃসন্দেহে পজিটিভ, আর বাকি যে দুইটা ঘর সেখানে তো সে নিচে ছিল, অতএব সাইনের মান ওই দুই ঘরে নেগেটিভ হবে। এখন আরো ফিল করার চেষ্টা করো, আমরা একটা কথা বলি মাঝে মধ্যে, সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। এটা খুব ক্লিয়ারলি ফিল করা যায় যে এটা কি হলো আসলে, সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, কারণ এখানে দুইটা ক্ষেত্রে উচ্চতা সমান। এটা ফিল করো, এখানে ধরো সাইন থিটা আছে, এই হাইটে এসে আবার পৌঁছাবে কখন, এই জায়গায় গিয়ে
সে কিন্তু আবার এখানে গিয়ে একই হাইটে পৌঁছাবে। এখানে হাইটটা ম্যাটার করে, লাঠির দৈর্ঘ্য না। লাঠির দৈর্ঘ্য তো আমি সেম রাখছি, আমি এটাকে ঘোরাচ্ছি, একই জিনিসকে ঘোরাচ্ছি। তো এখন খেয়াল করো যে কোথায় গিয়ে এই উপরের মানটা সেম হয়ে যাবে আরেকবার, আবার এই ভ্যালুতে গিয়ে এই দুই জায়গায় সে সেম পরিমাণে উপরে আসে। এই কারণে এই অ্যাঙ্গেলগুলোতে তার মানটা সেম হবে। এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও তখন থিটা। ফলে এখান থেকে এই পর্যন্ত যদি চিন্তা করা যায় এটা হবে 180 মাইনাস থিটা। তার মানে হচ্ছে সাইন থিটার ভ্যালু যা, এই যে সাইন থিটার ভ্যালু এবং সাইন 180 মান যা, এই দুটো সেম। দেখো এই যে সাইন 180 মাইনাস থিটা, সরি সাইন থিটা এবং সাইন 180 মাইনাস থিটা, এই দুটার ক্ষেত্রে এর মান সেম, কারণ দুটারই হাইট সেম। এখন আমি যদি গ্রাফ থেকে দেখি তাহলেও খুব সুন্দর করে দেখা যায়। খেয়াল করো, এটা হচ্ছে থিটা পরে আর এটা হলো 180 থেকে থিটা আগে। সেম কথা আসলে, এটা যা মিন করে এটা এক্স্যাক্টলি একই কথা মিন করে। অর্থাৎ সাইন থিটা এটা যা মিন করে সাইন 180 থেকে থিটা আগে, অর্থাৎ সাইন 180 মাইনাস থিটা, এটা এক্স্যাক্টলি একই ভ্যালু দেয়। দেখো এখানে যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে সাইনের, এটা হলো সাইনের মানটা, এই হাইটটা হচ্ছে সাইনের মানটা, এটাও যা এখানেও সাইনের ভ্যালু একই। আচ্ছা এই পর্যন্ত তো আমরা দেখলাম। আচ্ছা এটা থেকেই তাহলে এখন আরো কিছু কথা বলে নিই, তারপর আমরা কজে ঢুকবো আস্তে আস্তে। আচ্ছা এটা কেন বলছি, কারণ একটু পরে আমাদের এই জিনিসগুলোর উপরে সমস্ত কিছু দাঁড়িয়ে আছে, এই আইডিয়াগুলোর উপরে সমস্ত কিছু। সো সাইন কোন কোন জায়গায় পজিটিভ আমরা দেখলাম, সাইন পজিটিভ হচ্ছে এই জায়গায় আর এই জায়গায়, নিচের গুলোতে পজিটিভ না কারণ সে নেগেটিভ। আচ্ছা ওকে, কারণ হচ্ছে সে মাটির নিচে। এখন আমরা কজ নিয়ে একটু চিন্তা করে নিই, তারপরে আমরা এই জায়গায় আবার ফিরে আসবো। ইনফ্যাক্ট এটা খুব জরুরি একটা জিনিস। কজ থিটা আমার কাছে কি, আমি বলেছিলাম যে দুইটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, একটা হচ্ছে ডানে আর একটা হলো উপরে। উপরেটা নিয়ে তো অলরেডি কাজ করে ফেলেছে, অনেক কথা বলে ফেলেছে। ওকে, এইবার একটু ডানের পার্টটা নিয়ে কাজ করা যাক। কজ হচ্ছে সেই ডানে নিয়ে কাজ করে, কজ মানে হচ্ছে ডানে বাই লাঠি। এখন আমরা দেখার চেষ্টা করি ফার্স্ট কোয়াড্রেন্টে যখন এই লাঠিটা ঘুরে এতখানি গেছে, থিটা কোণ তৈরি হয়েছে, সেই অবস্থায় এই ডানে বলতে আমি বোঝাচ্ছি এই যে দাগ, এই যে আমাদের দেয়াল থেকে কতখানি সে ডানে আছে, এই অংশটুকু বাই লাঠির দৈর্ঘ্য বা এইটুকু বাই লাঠির দৈর্ঘ্য, এটাই কিন্তু কজ। আমরা জানি এটাই হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ওকে, তার মানে এটা বাই এই অংশটুকু, এটা হচ্ছে কজের ভ্যালু। দেন এখন কজ গুলো কিরকম ভাবে হবে আস্তে আস্তে আমরা এখন চিন্তাগুলো করি। কজ খেয়াল করে দেখো যে কজ থিটা যখন একদম জিরোতে আছে, কজ জিরো, তখনই সে সবচেয়ে বেশি ডানে আছে। একদম এই পয়েন্ট থেকে সবচেয়ে যতখানি ডানে থাকা সম্ভব, অর্থাৎ ডানে বাই লাঠি, ডানে যা লাঠি দৈর্ঘ্য সমান, ডানে আর লাঠি দুইটার মান যদি সেম হয়ে যায়, কজের মান সেখানে 1। এই যে একদম শুরুতেই সে 1 হয়ে আছে, সবচেয়ে বেশি হয়ে আছে। দেন আস্তে আস্তে যত তুমি অ্যাঙ্গেল বাড়াচ্ছ তার কিন্তু ডানে থাকার পরিমাণটা কমছে। দেখো আর বেশি ডানে নাই, অর্থাৎ প্রথমে 1 ছিল, আস্তে আস্তে মানটা কমছে। এখন কমতে 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 আরেকটু গেল, মান আরো কমছে, আরো গেল, মান আরো কমছে, কমতে কমতে যখন একদম 90তে পৌঁছে গেল বেচারা, তখন পুরো জিরো। 90তে যখন পৌঁছে গেল তখন সাইন এই কজের ভ্যালু 0 আসলে, কারণ সে আর কোনো ডানে নাই, এই দাগের সাথে মিলে গেছে, সে আর এক ফোঁটাও ডানে নাই। আর তারপরে হচ্ছে আরো খারাপ, কারণ আগে তো তাও কোনো মতে ডানে ছিল একটু একটু, এখন ডানে ছিল না, 0। এবার সে ডানে নাই, সে এখন বামে চলে গেছে। বামে যাওয়ার মানে হচ্ছে ডানের পরিমাণ নেগেটিভ, বামে যাওয়ার মানে হলো ডানের পরিমাণ নেগেটিভ। দ্যাট মিন্স কজের মান এখন থেকে নেগেটিভ হতে শুরু হবে। এই পাশে কজের মান নেগেটিভ, এই যে কজের মান নেগেটিভ হচ্ছে, এখানে কজের মান আরো নেগেটিভ হচ্ছে। এমন হতে হতে যখন এই পজিশনে পৌঁছে যাবে 180তে, তখন দেখো তার ব্যাপারটা এরকম যে সে লাঠির দৈর্ঘ্যের সমান বামে আছে। আসলে লাঠির দৈর্ঘ্যের সমান বামে আছে, অর্থাৎ এটাকে এইভাবে চিন্তা করা যায় যে ওকে, এই ডানে বাই লাঠি মানে হচ্ছে মাইনাস লাঠি বাই লাঠি, কারণ লাঠির দৈর্ঘ্যের সমান, সে ডানে নাই এই কারণে মাইনাস বসেছি, আর লাঠির দৈর্ঘ্যের সমান তো, অর্থাৎ এই জায়গায় গিয়ে 180তে গিয়ে কজ 180 মান হবে -1, সে এই জায়গায় গিয়ে পৌঁছাবে, এটা হচ্ছে -1। এখন খেয়াল করো, খুব সিম্পল কথা হচ্ছে সে ডানে কোন কোন ঘরে আছে, আসলে কোন কোন ঘরে ডানে আছে। এই যে দেয়ালটা দেখা যাচ্ছে, এই দেয়ালের এই সাইডে, এই ডান পাশের সাইডে সে আসলে ডানে আছে, এই ঘরগুলোতে সে ডানে আছে, তার মানে কজ এই দুই ঘরে পজিটিভ হবে আর এই দুই ঘরে নেগেটিভ। সিম্পল কথা, কারণ বাম পাশে আছে, সো এই দুই ঘরে কজের মানটা নেগেটিভ। আচ্ছা, এবং জাস্ট এইটা খেয়াল করে দেখো, এটা খুবই মজার যে এইখানে অর্থাৎ এই থিটাতে যে থিটা অ্যাঙ্গেলের সময় সে যতখানি ডানে আছে, এই মাইনাস থিটা অ্যাঙ্গেলের সময় সে এক্স্যাক্টলি ততখানি কি ডানে আছে। আসলে এই যে এই পরিমাণে সে ডানে আছে, সে একই পরিমাণে ডানে আছে, সত্যি সত্যি সে ডানেই আছে। তার মানে নিশ্চয়ই cos থিটা আর cos মাইনাস থিটা এই দুটো সমান হবেই আসলে, কারণ লাঠির পরিমাণ তো সব জায়গাতে সেম, লাঠি চেঞ্জ হচ্ছে না, এখানে ডানের পরিমাণটা নেই, ঝামেলা। সো cos থিটা ইকুয়াল টু cos মাইনাস থিটা। এবং তোমরা আরো ক্লিয়ারলি বুঝবা যে তাহলে নিশ্চয়ই এখানে যে অ্যাঙ্গেলটা, ধরে এই একটু যদি থিটা নিতাম আমি, সেই জায়গায় এখানটা মাইনাস আসতো, তাহলে এটা বাম দিকে আছে। এই অ্যাঙ্গেলটা কত? cos 180 মাইনাস থিটা আসলে তখন
কারণ এইটা যদি থিটা হয় আমার সমস্ত অ্যাঙ্গেল আসলে গোনা শুরু হয় এখান থেকে। আমি এই জায়গা থেকে যাত্রা শুরু করছি, সো এখান থেকে এই পর্যন্ত এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস থিটা। এটা নিঃসন্দেহে কস মাইনাস কস থিটা হবে, কারণ সেটা এই বাম দিকে আছে, সে ডান দিকে আসলে নাই। আচ্ছা যাই হোক, তাহলে কস কোন কোন ঘরে পজিটিভ পাওয়া গেল? খুব সিম্পল কথা, আসলে যে পাশে ডানে আছে এই দুই ঘরে, এই দুই ঘরে ডানে আছে। সাইন কোথায় কোথায় পজিটিভ পাওয়া গেছে? আসলে যেখানে উপরে আছে, অর্থাৎ উপরে দুই ঘরে, এই দুই ঘরে সাইন পজিটিভ, এই দুই ঘরে কস পজিটিভ। আচ্ছা এবার ট্যান, ট্যান হচ্ছে এদের দুজনের একসাথে মিলায় একটা ফর্ম, যে ট্যান থিটা আমরা জানি লম্ব বাই ভূমি, এটাকে বলা যেতে পারে আমার ভাষায় উপরে বাই ডানে। এটা আমি খুব বর্ণনা না করি, খুব সিম্পলি বলি, এই ঘরগুলো, এই ঘরে যেটা হয়েছে সত্যি সত্যি উপরে আছে, সত্যি সত্যি ডানে আছে। দেখো আসলে সে সত্যি ডানে আছে, সত্যি উপরে। আর এই ঘরটার কাহিনী হচ্ছে সে দুটাই মিথ্যা কথা বলে, সে উপরেও নাই ডানেও নাই। দেখো সে আছে বামে এবং নিচে, তার মানে উপরের মানটাও নেগেটিভ, এখানেও নেগেটিভ, ডানেও নেগেটিভ। দুইটা একসঙ্গে যদি নেগেটিভ হয়ে যায় তাহলে নেগেটিভ নেগেটিভে কি হয়ে যাবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। অর্থাৎ এই ঘরে সে ট্যান আসলে প্লাস হয়, আবার এই ঘরেও ট্যানের মানটা প্লাসই হয়। দুই ঘরে প্লাস হয়, তবে কারণ দুইটা একরকম না। কারণ এখানে প্লাস হয় দুইটাই পজিটিভ হওয়ার কারণে, এখানে প্লাস হয় দুইটাই নেগেটিভ হওয়ার কারণে, উপরেও নেগেটিভ ডানেও নেগেটিভ, এই দুইটার কারণে। আচ্ছা ওকে, এখন আমরা এইখান থেকে আরেকটা জিনিস একটু বলি, এই যা যা এতক্ষণ পর্যন্ত বলছি সেগুলো থেকে আরেকবার বলার চেষ্টা করি। সাইন, যদি সাইন থিটা সাইন আলফা সমান হয়ে যায়, তাহলে যে দুম করে থিটা ইকুয়াল টু আলফা, এটা আমরা কখনোই বলতে পারি না। কিরকম, এটা একটু বলার চেষ্টা করি। ধরা যাক সাইন থিটা ইকুয়াল টু হাফ, এটা দেখলেই ছোটবেলায় ক্লাস 9 10 আমরা তাড়া করে ফেলতাম, হ্যাঁ তাহলে এটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, তার মানে নিশ্চয়ই থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। বাট এই কথাটা অসম্পূর্ণ একটা কথা, এটা সত্যি কথা না। কারণ শুধুমাত্র থিটার মান 30 হলেই যে হাফ হবে তা না, আরো কোটি কোটি মান আছে যার জন্য সাইন থিটার ভ্যালু হাফ হইতে পারে। যেমন সাইন 150 এর মানও হাফ, আবার আরো যদি 360 যোগ করা যায় 410 এর মানও, 510 এর মানও হাফ। তাহলে এরকম করে কত জায়গা আছে যেখানে সাইনের মান হাফ পাওয়া যাবে, কতগুলো অ্যাঙ্গেল আছে। তাহলে থিটার মান খালি 30 কেন হবে? থিটার মান তো 150 হতে পারে, 510 হতে পারে। তার মানে থিটার জন্য একটা জেনারেল ফর্ম আমার দরকার, যেটা দিয়ে সবগুলো মান পাওয়া যাবে। এমন একটা জেনারেল আমরা ফর্ম চাই যেটা দিয়ে সব রকম মান পাওয়া যাবে। এটা কিভাবে পাওয়া সম্ভব, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। আইডিয়াটা অনেক সিম্পল, আমরা দেখি সাইন থিটা কোথায় কোথায় সাইন আলফা সমান হতে পারে। আচ্ছা ওকে, খেয়াল করে দেখো, এই যে সাইন আলফা, এটা ইকুয়াল টু সাইন 180 মাইনাস আলফা। কারণ আমরা জানি 180 মাইনাস আলফা যদি করা যায় তাহলে এই ঘরে পৌঁছাচ্ছে, এটা সাইনের কোয়াড্রেন্টে ওকে, এটা পজিটিভ থাকবে, কোনো প্রবলেম নাই। আরো বড় কথা হচ্ছে যে এখানে সে আসলে পজিটিভ হবে, কারণ এইদিকে সে উপরে আসছে, এখানেও সে উপরে আসছে, এই দুইটা ঘরেই আসলে সাইনের একটা মান পাওয়া যাবে। সাইন হাফ, সাইন থিটার মান যদি হাফ হয় সেটা এই ঘরেও যেমন একবার পাওয়া যাবে, এই ঘরেও পাওয়া যাবে। সাইন থিটার মান যদি মাইনাস হাফ হয় সেটা যেমন এই ঘরে একবার পাওয়া যাবে, তেমন এই ঘরেও একবার পাওয়া যাবে। তো আমরা আপাতত এই ঘটনা নিয়ে চিন্তা করছি। মনে করো সাইন থিটা ইকুয়াল টু সাইন 180 মাইনাস সাইন আলফা ইকুয়াল টু সাইন 180 মাইনাস আলফা বলা যায়, এটাতে কোনো প্রবলেম নাই। সেটা দুই ভাবে বলা যায়, একটা এখান থেকে আর একটা হচ্ছে এই গ্রাফ থেকে। আমরা গ্রাফ থেকেও দেখার চেষ্টা করি। সো এটা হচ্ছে এই ঘরে আছে, দেন এই ঘরটাতে আবার এটা ইকুয়াল টু 180 বলে আমরা রেডিয়ানে বলার চেষ্টা করি, সাইন পাই মাইনাস আলফা। এটা তো পাই, তাই না? এটা 0, এটা হলো পাই বাই 2, এটা পাই, এটা 3 পাই বাই 2, তারপর আবার এটাকে বলা যায় 2 পাই, এটা হচ্ছে 3 পাই, এটাকে বলা যায় 4 পাই, একে বলা যায় 5 পাই। খেয়াল করে দেখো একই দাগ, এই দাগটাকে আমরা পাই, 3 পাই, 5 পাই, 7 পাই এগুলো বলতে পারি, কারণ ঘুরে ঘুরে আসলে 2 পাই করে করে ঘুরে ঘুরে আসবে। আমরা জানি পাই মানে 180 ডিগ্রি। ওকে, তাহলে এগুলো হচ্ছে 0, 2 পাই, 4 পাই, 6 পাই, এই দাগগুলো আসলে সেম দাগ। খেয়াল করো এটা ইকুয়াল টুই বলা যায় সাইন টুয়াইস পাই প্লাস আলফা। সাইন পাই মাইনাস আলফা করলে এই ঘরে থাকে, টুয়াইস পাই প্লাস আলফা করলে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে। দুইটা কোয়াড্রেন্ট আছে সাইনের, সো দুইটা কোয়াড্রেন্ট আমরা দুই জায়গায় দেখছি। তাহলে এখন দেখো আবার আমরা এখানে আরেকবার পাবো সাইন 3 পাই মাইনাস আলফা এই জায়গায়, আবার এটা ইকুয়াল টু সাইন 4 পাই প্লাস আলফা, আবার এটা ইকুয়াল টু সাইন 5 পাই মাইনাস আলফা, সাইন 6 পাই প্লাস আলফা। এই যে এখানে একবার এই ঘরে একবার এই ঘরে। এখন আমরা একটু অবজার্ভ করি, 1 পাই মাইনাস আলফা, 2 পাই প্লাস আলফা, 3 পাই মাইনাস আলফা, 4 পাই প্লাস আলফা, 5 পাই মাইনাস আলফা, 6 পাই প্লাস আলফা। তার মানে বিজোড় পাই মাইনাস আলফা, জোড় পাই প্লাস আলফা। এটাই হচ্ছে এখানকার মেইন আইডিয়াটা, সেটা এখান থেকেও আসলে ফিল করা যায়। দেখো এই যে সাইন আলফা, এটা কোথায় কোথায় সমান হবে, এই দাগটা এখানে গিয়ে একবার সমান হবে। এটা হচ্ছে সাইন থিটা বা সাইন আলফা, এটা হলো সাইন 180 মাইনাস আলফা একটু আগে, তারপর আবার গিয়ে সমান হবে এখানে
দেখো এই দাগটা হচ্ছে পাই, এটা হলো টোয়াইস পাই প্লাস আলফা থেকে আবার সমান হবে, আবার 3 পাই মাইনাস আলফা থেকে আরেকবার সমান হবে। এই দাগগুলোতে বারবার সাইন সমান হতে থাকবে, এখানে 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 এখানে, আবার একটু পরে গিয়ে এখানে 4 পাই প্লাস আলফা 5 পাই মাইনাস আলফা, এই জায়গাগুলোতে সাইনের ভ্যালু অলওয়েজ ইকুয়াল থাকে। তার মানে আমরা যেটা আইডিয়া করতে পারলাম সেটা হচ্ছে এমন কিছু একটা দরকার যে ফাংশন দিয়ে আমি বলতে পারবো যে জোড় হলেই প্লাস হয়ে যাবে, বিজোড় হলেই মাইনাস হয়ে যাবে। দেখো বিজোড় হলে মাইনাস, জোড় হলে প্লাস, সেটা কেমন? সেই জিনিসটাই হচ্ছে এরকম একটা জিনিস, n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। এটা দিয়ে এখানকার সব কথা একবারে বলে ফেলা যায়। কারণ কি, n এর মান যখন বিজোড় 5 তখন মাইনাস 1 টু দি পাওয়ার 5 হবে, এটা মাইনাস হয়ে যাবে, বিজোড় হলেই মাইনাস হয়ে যাবে। আর জোড় হলেই দেখো যখন n এর মান 2 তখন এটা প্লাস হয়ে যাবে। এটা খুব সুন্দর একটা আইডিয়া। তার মানে এটাকে একবার আমি লিখতে পারি, এই এখানে যা যা লিখছো তুমি, এই পাই মাইনাস আলফা, টোয়াইস পাই প্লাস আলফা, সবাইকে একসাথে মিলে এটা লিখে যায়, যেখানে n একটা পূর্ণ সংখ্যা, n একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, এই জায়গায় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ওকে সাইন থিটা যদি সাইন আলফা হয়, তাহলে থিটা আসলে শুধুমাত্র আলফা সমান না, বরং থিটা হচ্ছে n পাই প্লাস মাইনাস n টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা সমান। এখানে হাজার হাজার ভ্যালু আছে, n এর এক একটা মানের জন্য এক একটা এখানে ভ্যালু পাওয়া যাবে, এক একটা মানে পূর্ণ সংখ্যক মানের জন্য থিটার এক একটা মান পাওয়া সম্ভব। ঠিক একইভাবে কজের জন্য আমরা এখন চিন্তা করি, কস কোন কোন ঘরে পজিটিভ আমরা জানি, কস কোন কোন ঘরে পজিটিভ, কস দুইটা ঘরে পজিটিভ, একটা হচ্ছে এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্টে। এখন cos θ ইকুয়াল টু যদি cos আলফা হয়, এখন আমরা দেখি cos আলফার কেমন কেমন মান আছে। cos আলফা কোথায় কোথায় পজিটিভ? এই ঘরে 2 পাই প্লাস আলফা, আবার এই ঘরে 2 পাই মাইনাস আলফা। গ্রাফে দেখি তো কি হয়, 2 পাই প্লাস আলফা মাইনাস আলফা কেন হলো? এই যে cos এর গ্রাফ, এটা পাই বাই 2, এটা হলো পাই, এটা হলো 3 পাই বাই 2, এটা টুয়াইস পাই। দেখো এই টুয়াইস পাই দাগটার দিকে চিন্তা করো, টুয়াইস পাই দাগের একটু পরে যা হবে, একটু আগেও ঠিক তাই হবে, ওই দাগটার সাপেক্ষে এই গ্রাফটা সিমেট্রিক, উপর দিয়ে নিয়ে এইভাবে চলে আসছে। সো টুয়াইস পাই একটু পরে, এখানে কজের যা মান একটু আগেও একই মান। আবার গিয়ে দেখো ওই 4 পাইয়ের দাগে গিয়ে চিন্তা করো, দেখো এখানে এক্স্যাক্টলি যে ঘটনা ঘটতেছে। আবার যখন আমি 2 পাই পার হয়ে আসবো, আসলে 180 ডিগ্রি পার হয়ে আসবো, 360 ডিগ্রি যখন পার হয়ে আসবো, হয়ে যাবে তখন 4 পাই প্লাস আলফা করলে তখন ফার্স্ট কোয়াড্রেন্টে, 4 পাই মাইনাস আলফা করলে থার্ড কোয়াড্রেন্টে। এরা সবাই ফোর্থ কোয়াড্রেন্টে, সরি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে। দ্যাট মিন্স সেটাও আবারও কজের সমানই হয়ে যাবে, অর্থাৎ 4 পাই প্লাস আলফা 4 পাই মাইনাস আলফারও এটা সমান হয়ে যাবে। cos 4 পাই প্লাস আলফাও যা, cos 4 পাই মাইনাস আলফাও তাই। তার কারণ কি, এই যে এই দাগে জাস্ট এদিকে 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 এই দুটো জায়গায় আছে। এভাবে আমরা লিখতে পারি এটা হচ্ছে cos জোড় পাই প্লাস আলফা এবং জোড় পাই মাইনাস আলফা। দেখো 2 4 এরপর হবে 6 এরপর 8, এই জোড় পাই, জোড় মানে টুয়াইস n একসাথে, জোড় পাই প্লাস মাইনাস আলফা, প্লাস দিলে কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্টে, আর মাইনাস দিলে থার্ড কোয়াড্রেন্টে, ওকে ফোর্থ কোয়াড্রেন্টে, সরি। তাহলে এই হচ্ছে কজের জন্য ফর্মুলা, তার মানে থিটা ইকুয়াল টু টুয়াইস n পাই প্লাস মাইনাস আলফা। আর tan এর জন্য যে ফর্মুলাটা সেটাও খুব সিম্পল, আমরা বলেছিলাম যে tan দুইটা জায়গায় পজিটিভ হয়, একটা এই ঘরে আরটা এই ঘরে, এবং আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু যদি tan আলফা হয়, ওকে ফাইন, তাহলে tan আলফা কি কি ভ্যালু হতে পারে? tan আলফা কোথায় গিয়ে মিলবে? tan আলফা এটা tan পাই প্লাস আলফা সমান, দেখো পাই প্লাস আলফা করলে থার্ড কোয়াড্রেন্টে তুমি পৌঁছাও, এটা ইকুয়াল টু tan টুয়াইস পাই প্লাস আলফা ফার্স্ট কোয়াড্রেন্টে, দেখো এই জায়গায়, এটা ইকুয়াল টু tan সাইজ পাই প্লাস আলফা, আবার আগের জায়গায় চলে আসছে এই ঘরে, বারবার তোমরা এই ঘরে আসছি, পাই পাই পর পর একই জায়গায় আবার ফিরে আসে। আমরা দেখো পাই প্লাস আলফা টুয়াইস পাই, এই পাই প্লাস আলফা টুয়াইস পাই প্লাস আলফা, 3 পাই প্লাস আলফা 4 পাই প্লাস আলফা, 5 পাই প্লাস আলফা 6 পাই প্লাস আলফা, তার মানে tan যা পাই তাই প্লাস আলফা, দ্যাট মিন্স tan n পাই প্লাস আলফা। এটাকে আমরা একবারে এই জেনারেল ফর্মে লিখতে পারি tan n পাই প্লাস আলফা, অর্থাৎ তখন থিটা হবে tan n পাই প্লাস আলফা। এখানেও আমরা কখন কোন কোয়াড্রেন্টে যাচ্ছি এটা জোড় বিজোড়ের উপর ডিপেন্ড করে। আসলে জোড় যদি হয় 2 পাই প্লাস আলফা তখন ফার্স্ট কোয়াড্রেন্টে পৌঁছাই, আর বিজোড় যখন হবে তখন আমরা থার্ড কোয়াড্রেন্টে পৌঁছাই। ওকে, এই ছিল আমাদের মেইন আইডিয়াগুলো, যেগুলো আমাদের আসলে এই ত্রিকোণমিতির পুরো আলোচনায় অনেক বেশি কাজ করবে। ওকে, দেন এইবার তোমাদেরকে আমরা কিছু অঙ্ক নিয়ে বলি একটু। আচ্ছা, আমাদের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যে ধরনের জিনিসগুলো নিয়ে বেশি লাগে, তার মধ্যে একটা খুবই জরুরি জায়গা হচ্ছে এই জায়গা, আমাদের এমসিকিউ। এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এমসিকিউ থেকে ত্রিকোণমিতিতে অনেক প্রশ্ন সবসময় আসে, ত্রিকোণমিতি থেকে এমসিকিউ আসবে আসলে। তাহলে এমসিকিউ যদি একটা শর্টকাট মতো কিছুটা পাওয়া যেত, সেটা হয়তো অনেক বেশি হেল্পফুল হতো তোমাদের জন্য, এবং সেই কাজটা আসলে সম্ভব। আমরা জাস্ট ক্যালকুলেটর ব্যবহার করেই এখানকার অধিকাংশ অঙ্ক করে ফেলতে পারি। কিভাবে? ক্যালকুলেটরে সলভ করবা আর মানগুলো বসিয়ে দিবা। ধরো ত্রিকোণমিতিক সমাধান করতে বলছে তোমাকে, বা কিরকম, আমরা এসব আমাদের যে ইংলিশের যে শীটটা সেখান থেকে বলি,
ধরো কোয়েশ্চেন হচ্ছে এরকম, আমার ফার্স্টে আমি আন্দাজে একটা উল্টেছি একটা পৃষ্ঠা 45 পৃষ্ঠায়, আমাদের উদ্ভাসের এই 45 পৃষ্ঠায় কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে 24 নম্বর প্রশ্ন, tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি ইন্টু tan 80 ডিগ্রি সমান কত? তিনটা অপশন দেওয়া আছে, 1/√3, √3 আর 1। আমাদের আসলে খালি খালি ওই যে অঙ্ক করে বের করার আসলে কিছু নাই, তুমি ক্যালকুলেটর নাও, তোমার ডিগ্রিতে তো মান বের করতে পারবে। tan 20 ডিগ্রি গুণ tan 40 ডিগ্রি গুণ tan 80 ডিগ্রি গুণ করে দেখলাম 1.732, এটা হচ্ছে √3 মান। আচ্ছা, এটা যে √3 মান এটা যদি না জানো তাহলে ভাগ করে দেখতে পারো, 1/√3 মান হচ্ছে 0.577, √3 মান হলো এই যে 1.732, মিলে গেছে। তাহলে বুঝে গেলাম এটাই অ্যান্সার। খালি খালি আমাদের অঙ্ক করার দরকার নেই, আমরা কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্ক অ্যান্সার বলে দিতে পারি। আচ্ছা, দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই এটা পারা যায়, ম্যাক্সিমাম এনের কিছু ভ্যালু কিছু জিনিস ছাড়া। যেমন ধরো এরকম প্রবলেম বলছে 30 নম্বর অঙ্কটা, tan twice theta ইন্টু tan theta ইকুয়াল টু 1 হলে theta ইকুয়াল টু কত? অপশন কি কি দেওয়া আছে শোনো। 30 এর ক হচ্ছে 30 নম্বর প্রশ্ন, এটা ক হচ্ছে n পাই প্লাস পাই বাই 6, খ n পাই মাইনাস পাই বাই 6, বসে ক খ দুইটাই অথবা যে কোনোটাই না। আচ্ছা, এখানে কিভাবে পাওয়া যাবে, এখন কিভাবে বুঝবো? এখন তো n দেওয়া আছে, এখন কি করবো? n এর একটা মান ধরে নাও, সবচেয়ে সোজা মান হচ্ছে 0 ধরে নেওয়া। ফার্স্ট n এর মান 0 ধরে নাও, 0 ধরে নিলে পাই বাই 6, তাই তো? পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি, কারণ এটা হচ্ছে 180। সো দুইটা মান দেওয়া আছে, সিম্পল কথা, একটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা হলো মাইনাস 30 ডিগ্রি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই দুইটা এখানে দিয়ে দিব, কি হয় দেখা যাক। তাহলে প্রথমে 30, একটা 30 একটা মাইনাস 30। দেখো এটা আসলে বোঝা যাচ্ছে যে 30 দিলেও যা আসবে, মাইনাস 30 দিলেও তাই আসবে, কারণ tan মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা। সো এই দুই জায়গায় মাইনাস হয়ে দুইটা প্লাস হয়ে যাবে, আলটিমেটলি দুইটা অ্যান্সার হবে। ওকে, যদি বুঝতে কষ্ট হয় দরকার নাই, তুমি দেখো tan 2 থিটার মান কত আসবে। tan 2 থিটার মান হলো 60 ইনটু tan 30, এটার ভ্যালু 1 হবে। আবার তুমি যদি এখানে মাইনাস বসাও, tan মাইনাস 60, এটার ভ্যালু কত আসবে? আচ্ছা, গুণ tan মাইনাস 30, এটা 1 এ আসবে আলটিমেটলি। সো অ্যান্সার হবে দুইটাই সেম। আর এভাবে n এর মান বসায় তুমি দেখতে পারবা, এরকম করে অনেক জায়গাতে যেখানে n পাবা, n এর মান ফার্স্টে 0 বসায় দেখবা। আচ্ছা, 0 বসায় সবগুলো দেখার পরে, 0 বসায় মনে করো 3টা অপশন আছে, সবগুলো অপশন তুমি দেখলা, দেখার পরে দেখলা যে দুই রকম এখন এই পাওয়া যাচ্ছে, যে দুইটা জিনিস মিলে যাচ্ছে একসাথে। তখন কি করবা? তখন যেটা করবা, যে দুটো মিলতেছে সেখানে n এর মান আরেকটা বসায় দেখো, 1 বসায় দেখো। শোনো, এইটা করতে তোমার যে টাইম খাবে তার চেয়ে অনেক বেশি টাইম খাবে তুমি যদি পুরো একটা অঙ্ক করতে যাও। সো আমরা তোমাদেরকে বলবো অত ঝামেলা না করে সরাসরি এই মানটা বসাই ফেলবা। যেমন sin θ ইকুয়াল টু হাফ হলে মাইনাস সাইন, এখানে যে অঙ্কগুলো আছে তার ম্যাক্সিমাম অনেক কিছুই এর দিয়ে করা যাবে। ওকে, সো ক্যালকুলেটর ব্যবহারে আরো বেশি সচেতন হতে হবে। এখন কিছু অঙ্ক আছে যেগুলো তোমাদের কাছে একটু একটু আলাদা লাগতে পারে। আগে বলে নেই যে আমাদের বুয়েট কিংবা যে কুয়েট বা ইঞ্জিনিয়ারিং টাইপের যে জিনিসগুলো আছে, যেই ভার্সিটিগুলো আছে, সেখানে জীবনবিধি থেকে আসলে যে ধরনের অঙ্ক আসে তার ম্যাক্সিমাম আসে সমাধান, আর আসে আমাদের লাস্ট দুইটা চ্যাপ্টার, অর্থাৎ বিপরীত বৃত্তীয় ফাংশন, সমাধান হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার, আর হলো বিপরীত বৃত্তীয় ফাংশনের যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে কিছু কিছু অঙ্ক আসে। এটা এমসিকিউতে অনেক আসে, বিপরীত বৃত্তীয় থেকে ট্যান ইনভার্স সংক্রান্ত জিনিসগুলো বিপরীত বৃত্তীয়তে অনেক আসে। আর হচ্ছে একদম লাস্টের চ্যাপ্টারে ত্রিভুজের গুণাবলী সংক্রান্ত ছোট ছোট কিছু বিষয়, সেগুলো থেকেও কিছু কিছু প্রবলেম আমাদেরকে সলভ করতে হয়। সো এই জিনিসগুলো নিয়েও তোমরা একটু দেখতে পারো আর কি। এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট ব্যাপার, এই তিনটা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট। তাছাড়াও অবশ্যই প্রমাণ টাইপের যেগুলো আছে সেগুলো মাঝখানে কখনো আসে নাই সেরকম না, অল্প অল্প এসেছে, তুমি সেগুলো দেখবা, প্রমাণগুলো জাস্ট দেখে যেতে হবে। বাট এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা মাথার মধ্যে রেখো। আচ্ছা, কিছু কথা নিয়ে এবার বলা যাক যে আমরা বলছিলাম যে তিনটা জায়গা থেকে সবচেয়ে বেশি আসে, তেমনই আচ্ছা ওগুলো না, আপাতত আগেকার কয়েকটা জিনিস একটু বলে ফেলি। আমাদের প্রায় এরকম জিনিস করতে হয়, এগুলো খুব মজার। সাইন স্কোয়ার তেরা এরকম করে, সাইন স্কোয়ার আরেকটা জিনিস এমন করে, সাইন স্কোয়ার আরেকটা, এগুলোর মান কত? এই অঙ্কগুলো আসলে অনেক মজার। এরকম যদি থাকে, 4টা থাকলে অ্যান্সার হবে 2 আসলে, মানে দুইটা করে 1 হবে। খুব সিম্পল কথা, এই জিনিসটা মনে রাখতে পারলে ভালো, এগুলো খুব ইজি একটা ব্যাপার। আচ্ছা, তো এখন আমরা আরেকটা জায়গায় যাই। একটা প্রপার্টি এটা খুব মজার, সেটা খুব
এটা দিয়ে অনেক অঙ্ক আসে, অনেক অঙ্ক বানায় দেয়, tan এরকম প্রমাণ করতে বলে। দেখাও যে এটা হচ্ছে 2 tan 40, মানে যেটা হয় সেটা হচ্ছে এখানে যেটা আছে আর এখানে যেটা আছে এই দুটার বিয়োগফলটা হচ্ছে 40, এরকম ফর্ম থাকলেই মেলে, এবং এই দুটার যোগফল হতে হবে 90। যেমন একটা অঙ্ক আমরা নিজেরা বানাই আসো, tan 45 ডিগ্রি মাইনাস tan 35 ডিগ্রি, এটা কার সমান হবে অবশ্যই বলো দেখি, tan 20 ডিগ্রি সমান হবে। এটা প্রুফ করতে বললো, কিভাবে প্রুফ করবো? প্রুফ করার ব্যাপার না, আসলে আমরা জেনারেল কেসটা প্রুফ করে ফেলি, তাহলেই আসলে মেইন ব্যাপারটা হয়ে যাবে। আমাদের প্রমাণ করতে হবে যে a প্লাস বি ইকুয়াল টু যদি π/2 হয়, তাহলে tan a মাইনাস tan b এটা ইকুয়াল টু 2 tan a মাইনাস b। কিভাবে প্রমাণ করা যাবে? প্রমাণটা আসলে তেমন কিছু না, খুব সিম্পল কথা, tan a মাইনাস tan b। আচ্ছা, tan b জিনিসটা কি আসলে? আমরা b জানি কি, b হচ্ছে π/2 মাইনাস a। আচ্ছা, এই ফর্মটুকু সম্পর্কে আইডিয়া থাকলে আসলে হয়ে গেল। এসব আমরা যে কোনো একটা রেখা থেকে ভাঙাই, তাহলে দেখবা প্রুফ হয়ে গেছে। যার একটু তুমি ভাঙাও, কারণ 2 tan, আমরা এখানে একটাই মাত্র ফর্মুলা জানি, tan a মাইনাস b মনে করো, tan a মাইনাস b কে ভাঙানো যায় কত আসে? tan a মাইনাস b কে যদি আমরা ভাঙি তাহলে আসবে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। খেয়াল করে দেখো এটার সাথে মেলানোর জন্য কি লাগে, tan a মাইনাস tan b নিচে খালি যদি কোনো মতো 2 বলতে পারতা, 2টাই পাশে উঠে গেলে আমাদের প্রমাণ শেষ, এবং নিচে তার মানে 2 আসবেই, উপরে আবার সব বাদ দাও, নিচের অংশটা খালি 2 হতে হবে, তার মানে একটুকের মান হতে হবে 1। এইটা দেখাতে পারলে আমাদের আসলে কাজ শেষ, এবং এটা 1 যে হবে এটা এমনি বোঝা যায়, তাহলে tan a আর tan b কত আসলে? tan b হচ্ছে π/2 মাইনাস a, দেখো তার মানে tan π/2 মাইনাস a করলে এখানে cot a হয়ে যাবে, আর tan a গুণ cot a এই দুটো গুণ করলে হয়ে যাবে 1 1 1, এখানে হয়ে গেল 2, তাহলে tan a মাইনাস tan b শেষ, আমাদের প্রমাণ শেষ। অর্থাৎ tan a মাইনাস tan b হবে 2 × tan a মাইনাস b। আবার বলি আমি কথাটা কি হলো আরেকবার দেখো, tan a আর tan b ছিল, b এর জায়গায় হচ্ছে π/2 মাইনাস a বসাই দেবে এখান থেকে, তাহলে tan π/2 মাইনাস a মানে হচ্ছে cot a, tan a আর cot a গুণ করলে 1, শেষ, 1 1 2 শেষ। ওকে, এবার আসো আমি ছোট ছোট কিছু জিনিস বলতে থাকি, যেসব জিনিস বুয়েটে বহুবার এসেছে, এই টাইপের কিছু জিনিস। আচ্ছা, এগুলোর মধ্যে একটা জিনিস একটু জেনে রাখো, এটা খুব মজার। যদি আমাদের কাছে এরকম কিছু থাকে 2 cos π/16, এটার ভ্যালু কত? এটার মান খুব মজা করে বলা যায়, এটার মান হবে √2 + √2 + √2। কি হলো দেখবা এখানে পাওয়ার কত আছে 2 এর, 2 এর যত পাওয়ার হবে তার চেয়ে একটা কম, যত পাওয়ার তার চেয়ে একটা কম সংখ্যক টুপি থাকবে। এই যে এখানে টুপি দেখো, অনেকগুলো টুপি আছে, এই √/√/√, কতগুলো টুপি? 3টা টুপি আছে, এখানে 4 ছিল তাই। যদি এরকম হতো 2 cos 2 টু দি পাওয়ার এরকম 5, তাহলে 4টা টুপি হতো, 1 2 3 4, এখানে 2 + 2 + 2 + 2। আচ্ছা, যদি এখানে সাইন থাকতো কজের জায়গায়, তাহলে শুধুমাত্র প্রথম জায়গাটায় মাইনাস হতো। এটা কেন হলো সেটার কারণটাও খুব সোজা আসলে। আলটিমেটলি আমরা চেষ্টা করতেছি এইটাকে দিয়ে যেটা জানা আছে আমাদের সেই জিনিসটার মানটা বের করে সেই ফর্মে নিয়ে যাওয়া। আমাদের π/2² এর মান কিন্তু আমরা জানি, π/2² মানে π/4 মানে 45 ডিগ্রি। আমরা জানি cos 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে √1/√2। এটা যেহেতু আমরা জানি, ওই ফর্মে নিয়ে যাওয়ার জন্যই আমরা এটা বানানোর চেষ্টা করছি আসলে। আচ্ছা, এটা বইয়ের একদম সোজা অঙ্ক, আমার এটা নিয়ে এখন না দেখাই, বরং তোমাদেরকে একটা আইডিয়া একটু শেয়ার করা যাক। ধরো এরকম একটা প্রবলেম আছে, sin³ x প্লাস sin³ x প্লাস 120 প্লাস sin³ x মাইনাস 120, এর ভ্যালু কত? তোমাদের একটা ফর্ম মনে আছে কিনা, ক্লাস 9 10 আমরা একটা ফর্মুলা ট্রাই করতাম যে a³ যদি a প্লাস b প্লাস c = 0 হয়, তাহলে a³ প্লাস b³ প্লাস c³ এটা ইকুয়াল টু হয় 3abc। এটা ছিল আসলে একটা ফর্মুলা থেকে যে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc, এটা সমান সমান লেখা যায় a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। দেখো এখানে যদি এটা 0 হয়ে যায়, এই পাশটা 0 হয়ে গেলে a³ প্লাস b³ প্লাস c³ এটার মান হবে 3abc। আচ্ছা, এই জিনিসটা কেন বললাম, কারণ হচ্ছে এইখানে কিউব দিয়ে অঙ্ক করাচ্ছে, যদি জাস্ট 3টা গুণ হয়ে যেত তখন অনেক সোজাভাবে হয়তো করা যেতে পারতো। তো এই কাজটা এখানে আসলে করা যায় খুব মজা করে, যে a প্লাস b প্লাস c এখানে আসলে 0 মানে হচ্ছে sin x প্লাস 120 এবং sin x মাইনাস 120
এই তিনটা যোগ করলে 0 হয়। এটা কিভাবে বুঝবেন এটা যে 0 হবে? ওকে, একটা উপায় হচ্ছে প্রমাণ করো। প্রমাণ করতে চাইলে প্রমাণ করতে পারবো। দুইটা যদি যোগ করা যায়, আমরা জানি sin a + b + sin a - b এটা ইকুয়াল টু আসলে 2 sin a cos b। দেন তুমি এখান থেকে বুঝবা cos b হচ্ছে 120 মানে হলো -½ cos 120 এর মান -½ যদি এখানে বসায় দাও তুমি, তাহলে এই 2 চলে গেলে -1, তাহলে sin x হলো sin x - sin x 0 হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা ফিল করার ওয়ে আছে। আচ্ছা, সেটা দরকার নেই। আচ্ছা, আমি জাস্ট একটু আইডিয়া বলি তোমাদেরকে যে ইনফ্যাক্ট সাইন কস এই ব্যাপারগুলোকে ভেক্টর দিয়ে এক্সপ্রেস করা যায়, ভেক্টর দিয়ে। কারণ sin x + 120 এরকম কথা আমরা যখন বলছি, আসলে এই জায়গায় একটা মান আছে, একটা দিক আছে। x কে নিয়ে না ভাবলে তুমি দেখতে পারবা যে এখানে একটা মান আছে, অর্থাৎ মান হচ্ছে 2, সাইনের ভ্যালু হচ্ছে 2, আর অ্যাঙ্গেল হচ্ছে 120। ইনফ্যাক্ট এটাকে জাস্ট ভেক্টরের সাথে তুলনা করা যায়। এটা খুব মজার একটা ব্যাপার। এবং এখানে আসলে যে কথাটা বলা হচ্ছে এটা জাস্ট এরকম একটা জিনিস। 1 মানের 3টা ভেক্টর আছে, 120 করে অ্যাপার। 1 মানের 3টা ভেক্টর আছে একই বিন্দুতে ক্রিয়ারত, যারা 120 করে দূরে সরে আছে। সাইন x থেকে এটা 120, এটা থেকে এটা আরো 120। এই অবস্থায় 3টা ভেক্টরকে যদি যোগ করা যায়, ধরো 3টা ফ্যান আছে, 3 পাশ থেকে সমান পরিমাণে টানছে, তাদের মান কত হবে? যোগফল হবে 0। এটা যা মিন করে, ইনফ্যাক্ট এইটাও সত্যিকার অর্থে আসলে একই কথা মিন করে। আমরা যখন জটিল সংখ্যায় থাকি, এখানে মেন ফিলিংসগুলো সেম। আচ্ছা, যাই হোক, আমরা ওখানে না যাই। ঠিক এক কথা কজের জন্য সত্যি। আসলে আমি কিছু না জেনেও, আমি কোনো প্রমাণ কিছু না জেনে আমি বলে দিতে পারি যে ওকে, এই 3টা যোগ করলে এটা মাস্ট এই মান 0 হবে। সাইন করার জন্য এটা সত্যি। আচ্ছা, ঠিক আছে, এটা ভেক্টর দিয়ে আসলে প্রুফ করা যায়, এবং এটা জানলে আসলে অনেক মজার কিছু কাজ করা যায়। আচ্ছা, তার আগে আরেকটা এটা বলে আসছি, আমরা এটা জানি কিনা যে sin a + b * sin a - b কত হয়? আমরা নরমাল ফর্মুলা থেকে চিন্তা করতে পারবো হয়তো, যে আমরা জানি sin a + b হচ্ছে sin a cos b + cos a sin b, আর এটা হচ্ছে মাইনাস। তাহলে এটা কি হতে পারে? a + b * a - b = a², সেখান থেকে এটা আইডিয়া করা যায়। আচ্ছা, এটাকে আর কিছু করা যায় না? কিছু একটা করা যায় না? এইটাকে আমি যদি ভাঙার চেষ্টা করি, দুটাকে একই জিনিস রাখার চেষ্টা করছি। আমার টার্গেট হচ্ছে একই কিছু বানানো যায় কিনা। তাহলে একই কিছু আসলে তেমন কিছু করা যাবে না। এখানে 1 মাইনাস কি দাঁড়াবো? sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b। তেমন কিছু আমরা করতে পারি না আসলে। sin স্কয়ার a sin স্কয়ার b না, কে বলেছে পারি নাই? আমরা সুন্দর একটা ফর্মে নিয়ে আসতে পারছি। আমরা জানি তার মানে এখন যে sin a + b * sin a - b এটা হচ্ছে sin স্কয়ার a - sin স্কয়ার b। জাস্ট এটা দিয়ে ব্যাখ্যা করা যায়। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে ঠিক আছে। এখন তাহলে এটা যখন আমি জানি, দেন আমরা একটু আগে যে অঙ্কটা করেছিলাম সেটা এখন মনে করা যাবে। আমাদের টার্গেট ছিল এই জিনিসটা মান বের করা, sin³ x + sin³ ওইটা। আচ্ছা, 3টা কিউব যখন যোগ হচ্ছে, আমরা একটু আগে একটা ফর্মুলা শিখেছিলাম, যদি এদের তিনজনের মান যদি যোগফল যদি 0 হয়, তখন a³ + b³ + c³ এগুলো 3 * a b c। দেন এখন আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে sin a + b * sin a - b। এটা কি জিনিস? ওকে, এটা আমরা জানি, এটা হচ্ছে sin স্কয়ার x - sin স্কয়ার 120। ওকে, sin স্কয়ার 120 এর মান তো আমরা জানি। sin 120 মানে sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর sin স্কয়ার 60 ডিগ্রি মানে 3/2 আসবে, শুধুমাত্র 3/4 আসবে এখানে। এটা হলো 3/4। গুড, তাহলে যা পাওয়া যায় সেটাই হবে অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা মোটামুটি sin³ x + এই পুরো জিনিসটার মান আমরা বের করে নিতে পারলাম। এখন একটা কথা বলি, একটু আগে আমি যে কথাটা বলেছি ঠিক একই যুক্তি দিয়ে বলা যায় sin x + cos x এইটা ভ্যালু হচ্ছে √2 sin x + 45 ডিগ্রি। এটা প্রুফ করা যায়, অনেকভাবে প্রুফ করা যায়। চাইলে এইভাবে প্রুফ করতে পারি আমরা জানি এটা ইকুয়াল টু √2 * 1/√2 sin x + 1/√2 cos x। আমি তো ভুল করি নাই, ঠিক
ঠিক আছে, এটা যেটা হবে sin x ইন্টু cos 45 ডিগ্রি এটার মান প্লাস cos x ইন্টু sin 45 ডিগ্রি, তো এটা হবে √2 ইন্টু sin a প্লাস b। প্রমাণিত। এই জিনিসটাকেই জাস্ট দেখে বলে দেওয়া যায় যে হ্যাঁ এটা আসলে কি হয়েছে, হ্যাঁ sin x আর এটা হলো sin x প্লাস 90, এটা sin x, এটা x প্লাস 90, এদের লব্ধি কোথায় হবে? এদের লব্ধি হবে এই জায়গায়, এদের মান 1 করে করে, এদের মান 1, এদের লব্ধি হবে এই জায়গায়, এবং সেই লব্ধিটার মান হবে √2, কারণ এটা 1 হলে পিথাগোরাসের সূত্র বলে 1 আর 1 মিলে √2 হবে। এই অ্যাঙ্গেলটা কত হবে এটা আমরা জানি, আসলে এই অ্যাঙ্গেলটা ভ্যালু হবে 45 ডিগ্রি। সো এটা বলতেছে √2 sin x প্লাস 45 ডিগ্রি, এই দুটো যোগ করেছে সেটা পাওয়া যাবে। কিন্তু আসলে এটা সত্যি কথা, এটা হবেই। অন্যভাবেও বলা যায়, আমি যদি cos দিয়ে চিন্তা করতাম তাহলেও ঠিক ছিল, যেমন cos x প্লাস sin x যদি বলতাম, cos এর ফর্মুলা লিখতে পারতাম, তখন আমি সেভাবে লিখতে হতো cos x প্লাস cos x মাইনাস 90 ডিগ্রি। এখন আর প্লাস করলে cos x প্লাস 90 করলে মাইনাস হয়ে যেত, এটা তো মিলতে হবে, ওকে ফাইন। তাহলে কোথায় আছে দেখি, এটা cos, এটা হলো cos x মাইনাস 90 ডিগ্রি, ওকে মাইনাস তো ভুলে গেলাম, বিপরীত দিকে নিচ্ছি। এইটা হলো cos x, এটা হলো cos x মাইনাস 90 ডিগ্রি, তাহলে কি হবে এই জায়গায় লব্ধি পাওয়া যাবে, এটার মান হবে 2, cos দিয়ে বলে এটা হবে 2 cos x মাইনাস 45 ডিগ্রি, এটা হবেই। তার মানে cos x প্লাস sin x কে এটাও বলা যেতে পারে। তার মানে এই প্রশ্নটা এখন বলতেছি কেন, কারণ হচ্ছে এটা ঢাকা বোর্ডে না, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা আসছিল। এটার মান কত, এটার মান আমি এখন জানি, cos 65 মাইনাস 45 সমান সমান 2 cos 20 ডিগ্রি। যাই হোক, এই ধরনের এমসিকিউ যদি আসে, এমসিকিউ আসলে খালি এত কষ্ট করার দরকার নেই, এত চিন্তা করার দরকার নেই। ক্যালকুলেটর আছে, ঢাকা ইউনিভার্সিটি যে প্রশ্নগুলো আসে তার ম্যাক্সিমামই ক্যালকুলেটর দিয়ে করা যায়। ঢাকা ইউনিভার্সিটি শুধু না, যদি বুয়েটেও হয় বা রুয়েট যেখানেই হোক না কেন, ক্যালকুলেটর দিয়ে এমসিকিউ এর এই প্রবলেমগুলো অধিকাংশ করা যায়, যেখানে অন্তত ভ্যালু দেওয়া থাকে। ভ্যালু দেওয়া থাকলেই ম্যাক্সিমাম করা যায়, ভ্যালু দেওয়া না থাকলেও জোর করে ভ্যালু বসাই করা যায়। বললো যে এই জিনিসটার মান কত, cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c প্লাস 2 cos a cos b, এমন করে কিছু না বলে দিল, এটা ভ্যালু কত হবে। তুমি মান বসায় দেখো, দেখবা যে একটা সুন্দর জিনিস তুমি অলরেডি পেয়ে যাবা, খুব সুন্দর করে বলে ফেলা যায় এটা ভ্যালু কত হবে। এরকম অঙ্ক অনেক আছে যেটা জাস্ট তুমি যদি মান বসাও তাহলেই বলে ফেলা। এসব এবারে আরেকটা জিনিস সম্পর্কে জানা যায়, সেটা হচ্ছে মৌলিক পর্যায়। মৌলিক পর্যায়ে এই ব্যাপারটা বুঝতে গেলে আচ্ছা খুব সিম্পল কথা, যে সাইন, ধরা যাক sin x, এটা যদি আমরা গ্রাফ আঁকাই, গ্রাফটা দেখতে কিরকম হবে, এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। এটা হচ্ছে পাই, এটা হলো টুয়াইস পাই, 3 পাই। খেয়াল করে দেখো যে এই সাইন 0 থেকে টুয়াইস পাই পর্যন্ত যেরকম, এতটুকু জানলেই তার বাকি অংশটা জানার দরকার হয় না, কারণ টুয়াইস পাইয়ের পর থেকে এটা ঠিক আবার আগের মতোই ফিরে আসবে। এই 0 থেকে এরকম যেমন ছিল, টুয়াইস পাইয়ের পরও এক্স্যাক্টলি একই রকম ভাবে ফিরে আসবে। অর্থাৎ সাইন যে কোনো টুয়াইস পাই পর পর ঠিক একই ভাবে ফিরে আসে। দেখো এই জায়গা থেকে তাকাও, এটা যেরকম আছে তার টুয়াইস পাই দূরত্বে গিয়ে তুমি আবার ঠিক একই রকম একটা জায়গা পাবা। তার মানে হচ্ছে যে sin x এটা টুয়াইস পাই পর পর একইভাবে বারবার ফিরে আসে। এবং দেখো ইনফ্যাক্ট কেউ যদি বলে যে কেন খালি টুয়াইস পাই, কেন টুয়াইস পাই পর যদি ফিরে আসে তাহলে তো 4 পাই পর পর ফিরে আসে। অবশ্যই সাইনকে আমি বলতেই পারি যে সাইন 4 পাই পর পর ফিরে আসে, অর্থাৎ সাইন টুয়াইস পাই সাইনের একটা পর্যায়, কারণ এত পর পর আবার ফিরে আসে। 4 পাই এটাও সাইনের একটা পর্যায়, 6 পাই এটাও সাইনের একটা পর্যায়। সো এইভাবে 8 পাই হচ্ছে সাইনের পর্যায়। বাট মৌলিক পর্যায়ে আমরা বলি এদের মধ্যে সবচেয়ে মিনিমাম যেটা, অর্থাৎ টুয়াইস পাই চার ছোট কত কোনো কিছু হলে তারপরে আর সাইন আসলে ফিরে আসে না। সাইন এক্স এর মৌলিক পর্যায় হচ্ছে টুয়াইস পাই পর সাইন আবার আগের মতো জায়গায় ফিরে আসে। সো এটা হচ্ছে সাইনের মৌলিক পর্যায়। ঠিক একইভাবে কিছু জিনিস আগে একটু বলে ফেলা যায় যে কার মৌলিক পর্যায় কিরকম। সাইন x cos x sec x cosec x এদের সবার মৌলিক পর্যায় হচ্ছে টুয়াইস পাই। sin x cos x sec x cosec x এদের সবার মৌলিক পর্যায় টুয়াইস পাই। আর বাদ বাকি যে দুইটা tan x এবং cot x এদের হচ্ছে পাই। আমরা এখন এই জিনিসটাকে আরেকটু জেনারেল করার চেষ্টা করব। আরেকটু জেনারেল মানে হচ্ছে আমরা পাওয়ার তুলবো, এখন সাইনের মাথার উপরে পাওয়ার তুলবো, sin to the power 4 sin to the power 5 এর মৌলিক পর্যায় কত হবে সেটা আমরা বোঝার চেষ্টা করব কিভাবে। আচ্ছা এটা একটু দেখা যাক যে sin x দেখতে কি রকম। sin x দেখতে এরকম, এই তো মোটামুটি এরকম একটা গ্রাফ। আমি যদি sin স্কয়ার x নেই তখন কি হবে। sin স্কয়ার x যদি নেওয়া যায় তখন খেয়াল করো যে এই জায়গায় ছিল +1 আর এখানে -1। ইনফ্যাক্ট
+1 কে যদি স্কোয়ার করা যায় সেটাও যেমন +1 হবে, -1 কে স্কোয়ার করলেও সেটা কিন্তু +1ই হয়ে যাবে। তার মানে এই ব্যাপারটা কিরকম একটু খেয়াল করো এখানে, যে এই পর্যন্ত এটা হচ্ছে পাই পরিমাণ, দেন সাইন যেটা হবে সেটা এইরকম দেখতে। কারণ যে এখানে -1 ছিল সেও ঘুরে এখন এখানে চলে যাবে, আর তারপরে গুলো তো এরকম থাকবেই। তার মানে খেয়াল করে দেখো, আগে যেমন টোয়াইস পাই পর পর ফিরে আসছিল, এখন আর অত দূর তোমাকে যেতে হবে না। পাই পরে, শুধুমাত্র পাই পরেই তুমি দেখবা ও আবার আগের মতো ফিরে আসছে। অর্থাৎ সাইন স্কোয়ার এক্স এর মৌলিক পর্যায় হবে, সাইন স্কোয়ার এক্স এর মৌলিক পর্যায় হবে শুধুমাত্র পাই, পাই পর সে আবার আগের মতো ফিরে আসবে। ঠিক একইভাবে যদি আমি sin টু দি পাওয়ার 4 নিতাম তখন দেখতাম পাই, বাট যদি sin টু দি পাওয়ার 3 নিতাম, sin কিউব নিতাম, তখন টোয়াইস পাই থাকতো, কারণ -1 তো -1 সে সময় থেকে যেত। দেখো এরকম থাকতো, দেন তারপরটা হতো এরকম। এটা হচ্ছে মোটামুটি sin কিউব এক্স এর গ্রাফ। এটা হচ্ছে sin কিউব এক্স এর গ্রাফ যদি এরকম হয়, তাহলে এটা +1 আর এটা হচ্ছে -1। সো আলটিমেটলি এই এতবার ঘুরে তারপরেই আবার আগের জায়গায় ফিরে আসবে। তার মানে sin কিউব এক্স এর মৌলিক পর্যায় হবে টোয়াইস পাই। তাহলে আমরা জেনারেল করে ফেলি যে sin x cos x sec x cos x সবার জন্যই যদি পাওয়ারটা জোড় হয় তখন পাই, আর বিজোড় হলে টোয়াইস পাই। এটা হচ্ছে একদম প্রথম কথা। আর tan x cot x এরা পাই ছিল, যদি তুমি পাওয়ার তোলো তাহলেও আর কিছু যায় আসে না, ওর পাওয়ার তুললেও শেষ পর্যন্ত এটা পাই থাকে, এরা সবসময় পাই। tan x cot x এরা সবসময় পাই, বাট sin x cos x sec x এবং cosec x এদের জন্য যদি পাওয়ার জোড় হয় তাহলে পাই, পাওয়ার বিজোড় হলে টোয়াইস পাই। এটা গেল একদম প্রাথমিক আইডিয়া। দেন এখন আরেকটা জিনিস দেখো, sin x এর যা মৌলিক পর্যায়, sin thrice x এর মৌলিক পর্যায় কিন্তু একই না। sin thrice x এই জায়গায় কি হয় দেখো, এখন আমরা কি করলাম, x এর সামনে একটা কিছু বসালাম, x এর সামনে একটা 3 বসালাম, তখন কি হবে? আচ্ছা এই অবস্থায় যেটা হয় সেটা খেয়াল করে দেখো। ইনফ্যাক্ট এটা বাড়ানো মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়ায় দেওয়া, ফ্রিকোয়েন্সি মানে বাড়ানো মানে তাড়াতাড়ি ঘটা। ধরো এটা হচ্ছে সাইন, খুব সুন্দর ছিল 0 থেকে টোয়াইস পাই পর্যন্ত, এটা হচ্ছে সাইন একটা, আমরা বাকিটুকু না দেখি। যখন এটা তো সাইন x ছিল, যখন আমি সাইন থ্রাইস x করব এর মানে হচ্ছে তার গতি 3 গুণ হয়ে গেছে। তার মানে সে আসলে ইচড়ে পাকা হয়ে গেছে। দেখো আগে তার আগের জায়গায় ফিরে আসতে টোয়াইস পাই যেতে হতো, এখন অত যেতে হবে না, সে টোয়াইস পাই বাই 3 তেই আগের জায়গায় পৌঁছে যাবে। অর্থাৎ এই টোয়াইস পাইয়ের মধ্যে তার আগে একটা মাত্র এরকম একটা পূর্ণ চক্র সংগঠিত হতো, এখন ওই অট্টুকের মধ্যে তার 3খান পূর্ণ চক্র সংগঠিত হবে। দেখো এই 0 থেকে টোয়াইস পাইয়ের মধ্যে আগে ছিল কয়টা? আগে ছিল মাত্র একটা, এখন 0 থেকে টোয়াইস পাইয়ের মধ্যেই 3টা ঘটে গেছে। কারণটা খুব সিম্পল, এই যে দেখো যেহেতু তুমি 3 দিয়ে গুণ করে দিছো সবাইকে, সো টোয়াইস পাই বাই 3 যখন এখানে পাবে তখন সে মনে করবে আমি টোয়াইস পাইয়ের সমান হয়ে গেছি, কারণ তাকে তো 3 দিয়ে গুণ করা হয়ে গেছে। তাহলে সে মনে করো ওকে আমার একটা চক্র সম্পূর্ণ হয়ে গেছে, কারণ আমি টোয়াইস পাই বাই 3 হয়ে গেছে, আমার সাথে 3 গুণ করলে টোয়াইস পাই, আমি অনেক পাওয়ারফুল। সো এখানে সে নিজেকে পাওয়ারফুল ভাবতে শুরু করে, আর যার ফলে আসলে ঘটনা যেটা হয় সে চেপে যায়। ওকে, ভালো কথা। সো তখন অবশ্যই নিঃসন্দেহে মৌলিক পর্যায়ে কমে গেছে এবং সেটা হয়ে গেছে টোয়াইস পাই বাই 3, কারণ এটা পরপরই সে আবার আগের মতো ফিরে আসছে। অর্থাৎ সাইন থ্রাইস x এর মৌলিক পর্যায় হবে, sin thrice x এর মৌলিক পর্যায় হবে টোয়াইস পাই বাই 3, ঠিক একইভাবে sin 4x এর মৌলিক পর্যায় হবে টোয়াইস পাই বাই 4, sin 5x এর মৌলিক পর্যায় হবে টোয়াইস পাই বাই 5, এরকম করে করে এই x এর সাথে যে সহগটা থাকবে সেটা দিয়ে তোমাকে ভাগ করে দিতে হবে। তাহলে এখন আইডিয়া করো, এইবার আইডিয়া করো, ধরো এরকম আছে sin টু দি পাওয়ার 4 7x এর মৌলিক পর্যায় কত? তখন প্রথম কথা দেখবা পাওয়ারের উপরে, পাওয়ার জোর হলে মৌলিক পর্যায় হয় পাই, সেটা লিখবা। দেন দেখবা এখানে সহগ কত আছে, 7, পড়ে ভাগ করে দাও। আবার বলি, আমরা আরেকবার বলি, ধরো sec টু দি পাওয়ার 5 8x আছে, এর মৌলিক পর্যায় কত? প্রথম কথা পাওয়ার 5 টোয়াইস পাই, sec এর ক্ষেত্রে পাওয়ার বিজোড় হলে টোয়াইস পাই হয়, দেন ভাগ করবা 8 দিয়ে, শেষ। এটা হলো sec টু দি পাওয়ার 5 ইনটু 8x এর মৌলিক পর্যায়। আবার বলা যাক, ধরো tan cot আছে, তাহলে কিন্তু সবসময় পাই, তাই না? শুধুমাত্র তখন x এর সহগটা দিয়ে ভাগ করলে চলবে। আচ্ছা এইবার দেখো, ধরো এরকম আছে একটা জিনিস 8 cosec টু দি পাওয়ার 7, তারপরে thrice x by 2 plus pi by 2, কি হলো 8 cosec টু দি পাওয়ার 7 thrice x by 2 plus pi by 2, এইরকম অবস্থা আছে, তখন কি হবে? আচ্ছা এই অবস্থায় দেখো
আমরা নতুন কিছু জিনিস আমরা পেয়েছি, নতুন কিছু পদার্থের আমদানি হয়েছে, এই লোকটা আগে জেনে রাখো যে এরা এখানে কোনো ভূমিকা রাখে না মৌলিক পর্যায়ের ক্ষেত্রে। বাইরে এটা দিয়ে গুণ করার মানে কি দেখো আগে, এইটা ছিল sin x, তুমি যদি sin x এর সাথে বাইরেটা 2 দিয়ে গুণ করো সবার সাথে 2 দিয়ে গুণ হবে, এর ফলে মৌলিক পর্যায়ে কোনো পরিবর্তন হয় না। সে আগেও এতখানি পরপর ফিরে আসছিল, সে এখনো অতখানি পরপর ফিরে আসবে, এটা কত লম্বা হলো তাতে তার মৌলিক পর্যায়ে কোনো কিছু যায় আসে না। সো এটা কিছু মিন করে না, তার মানে বুঝলা তুমি মৌলিক পর্যায়ে এটা কোনো ভূমিকা নেই। আর এটা কি হয় আসলে, এটা বলতে বোঝায় এই পুরো জিনিসটাকে ধরে শিফট করানো, সরানো। তুমি যদি এটাকে সরাইও দাও তাহলেও তার মৌলিক পর্যায়ে আসলে এমন কোনো পরিবর্তন ঘটে না, এমন কোনো পরিবর্তন ঘটে না আসলে। তুমি সরাই দিছো পুরো গ্রাফটাকে ধরে সরালে মৌলিক পর্যায়ে কোনো পরিবর্তন হয় না। সো মৌলিক পর্যায়ে মূল ভূমিকা দুইজনের, একটা হচ্ছে পাওয়ারটা আর একটা হচ্ছে এক্স এর এই সহগটা। এখানে কি কি আছে এর দিকে তাকানোর দরকার নাই। তাহলে এখন কি হবে, ওকে ফার্স্ট কথা পাওয়ার আছে 7, তাহলে 2 5